নিচ্ছেন ডক্টর এলমা। থ্যাংক ইউ ফর জয়নিং দিস সেশন। আমাদের আজকে মেইন কনসার্ন হলো অ্যাবাউট কেএমএলএ এবং ওইটি। আমি ইন্ট্রোডিউস করব আমার কো স্পিকার ডক্টর এলমাকে একটু ওভারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, স্ক্রিন শেয়ারিংটা করতে হতো। ওকে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ইলমা। আহ ওকে, আজকে আমরা হচ্ছে একটা লাইভ ওয়েবিনার করছি ফর ফিফথ ইয়ার স্টুডেন্টস অথবা যারা আন্ডার গ্রাজুয়েট তাদের জন্য রিগার্ডিং ওইটি অ্যান্ড ইউকেএমএলএ ওয়ান অর প্ল্যাব ওয়ান এক্সাম রিলেটেড, কি কি আপনাদের জানা দরকার এবং কি কি আপনাদের লাগবে, রিকোয়ারমেন্টস এন্ড হাউ টু প্রিপেয়ার ফর ওইটি, হাউ টু প্রিপেয়ার ফর ইউকেএমএলএ ওয়ান, এই বিষয়ে। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে ইউকেএমএল ওয়ান অথবা প্ল্যাব ওয়ান, যেটাকে আমরা সবসময় জেনে আসছি, তাই না? গত বছর অগাস্ট থেকে অফিসিয়ালি জিএমসি হ্যাজ রিনেমড প্ল্যাব অ্যাজ ইউকেএমএল এক্সাম। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যাব যেটা আমরা জানতাম সেটা ছিল হচ্ছে কি একটা প্রফেশনাল অ্যান্ড লিঙ্গুইস্টিক অ্যাসেসমেন্ট বোর্ড টেস্ট, আদারওয়াইজ নোন অ্যাজ প্ল্যাব টেস্ট। ঠিক আছে, আর এখন যেটা এটা কনভার্ট হয়ে গেছে সেটা হচ্ছে ইউকেএমএলএ, which means UK মেডিকেল লাইসেন্স অ্যাসেসমেন্ট এক্সাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনি যদি এই ইউকেএমএলএ এক্সাম দেন, আপনার এটাতে কি হবে, কি অ্যাচিভমেন্ট কি হবে? এই এক্সাম যদি আপনি ক্লিয়ার করেন, পাশ করেন, তাহলে আপনার এটাতে বেনিফিট কি? বেনিফিট হচ্ছে এটা একটা আমাদের ইউকে তে প্র্যাকটিস করার জন্য একটা লাইসেন্স এক্সাম। জাস্ট লাইক আমাদের দেশে আমরা যখন ইন্টার্নশিপ ক্লিয়ার করার পর, কমপ্লিট করার পর আমরা কি করি, আমরা বিএমডিসি তে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার জন্য অ্যাপ্লাই করি, তাই না? তা আমাদের এটার জন্য আলাদা করে কোনো পরীক্ষা দেওয়া লাগে না, কারণ আমরা বাংলাদেশেই এমবিবিএস, বাংলাদেশের কোনো একটা মেডিকেল কলেজ থেকে আমরা পাশ করি। সেজন্য আমাদের এখানে আলাদা করে কোনো এক্সাম দেওয়া লাগে না। আমরা সরাসরি বিএমডিসি তে অ্যাপ্লাই করে একটা রেজিস্ট্রেশন নাম্বার নেই, দেন উই অ্যাপ্লাই ফর জবস অর উই ক্যান ডু, আমরা রেজিস্টার্ড ফিজিশিয়ান তখন ওই মুহূর্তে বাংলাদেশের, তাই না? আমরা প্র্যাকটিস করতে পারবো, জিপি প্র্যাকটিস এন্ড এক্সেট্রা। তো যখন আপনি ইউকে তে যদি সেম এরকম একটা প্র্যাকটিস করতে চান, এসজিপি প্র্যাকটিস, বা ওখানে কোনো জব অ্যাপ্লাই করতে চান, ইউকে হোক বা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া আছে বিভিন্ন, লাইক স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, এরকম বিভিন্ন দেশে আপনি যদি এরকম জিপি প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রেও আপনাকে একটা লাইসেন্স বা একটা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হয়, যেটাকে বলি আমরা জিএমসি রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো যেহেতু আপনি ইউকে থেকে মেডিকেল মানে এমবিবিএস পাশ করেন নাই, অবশ্যই আপনাকে একটা পরীক্ষার মাধ্যমে এই রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে। আমাদের দেশেও যখন কোনো বাংলাদেশি বাংলাদেশের বাইরের কোনো মেডিকেল ইউনিভার্সিটি লাইক চায়না, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে কিন্তু এমবিবিএস কমপ্লিট করে আসে, আগে অনেকে ইন্ডিয়াতেও যেত। তো ইন্ডিয়া আউটসাইড বাংলাদেশ যখন কোনো বাংলাদেশিও এমবিবিএস পাশ করে, সে যখন আবার দেশে ফিরে আসে ফর প্র্যাকটিস করার জন্য বা এজ আ ডক্টর হিসেবে কাজ করার জন্য, তাকে কিন্তু আমাদের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার আগে একটা পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষা পাশ করলে তারপর আমাদের দেশে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়। মোদ্দা কথা, আপনি যখন কোন একটা দেশে প্র্যাকটিস করতে যাবেন এবং সেই দেশ থেকে আপনি যদি মেডিকেল পড়াশোনা না করে থাকেন, বেসিক প্রাইমারি মেডিকেল কোয়ালিফিকেশন যদি ওই দেশের না হয়, তখন আপনাকে ওই দেশের জন্য স্পেসিফাইড যেই আহ এক্সাম, লাইসেন্স এক্সাম, সেই পরীক্ষাটা দিতে হয়। এবং ইউকের জন্য সেই এক্সামটা হচ্ছে ইউকেএমএলএ, হচ্ছে আপনি ইউকে তে প্র্যাকটিস করার জন্য একটা লাইসেন্স এক্সাম দিবেন। ঠিক আছে, এটা ইউকে তে বলে হচ্ছে FY2 গ্রেড লেভেলের ইকুইভ্যালেন্ট। যখন আপনি ইউকেএমএলএ পাশ করবেন, আপনি যে সমস্ত জব বা যে গ্রেডে কাজ করবেন, সেটাকে ওরা কাউন্ট করে হচ্ছে FY2, উইচ মিনস ফাউন্ডেশন ইয়ার 2। আর আমাদের দেশে আমরা যেটা ইন্টার্নশিপ করি সেটা ওখানে FY1 হিসেবে কাউন্ট হয়। ঠিক আছে, তো অ্যাজ FY2 গ্রেড জব বা FY2 গ্রেড প্র্যাকটিস হিসেবে যদি আপনি ওখানে অ্যাপয়েন্টেড হতে চান, সেক্ষেত্রে আপনাকে এই ইউকেএমএলএ এক্সামটা পাশ করে একটা জিএমসি রেজিস্ট্রেশন নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের এই ইউকেএমএলএ বা প্ল্যাব এক্সামের কয়টা পার্ট? দুইটা পার্ট, এটা পার্ট 1 এন্ড পার্ট 2। ঠিক আছে, আপনাকে অবশ্যই এই দুইটাই পাস করতে হয়। ঠিক আছে, তো আপনি এই পরীক্ষাতে বসার আগে বা পরীক্ষা পাস কর
আগে তো আপনাকে অবশ্যই পার্ট 1 দিতে হবে, তাই না? তো এই পার্ট 1 দেওয়ার আগে আপনাকে অ্যাকর্ডিং টু জিএমসি রুলস এন্ড রেগুলেশন একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম পাস করতে হয়, ঠিক আছে? তো এখন জিএমসি সার্টিফাইড ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম হচ্ছে দুইটা। ওয়ান ইজ আইএলস, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে ওইটি, অকুপেশনাল ইংলিশ টেস্ট, ঠিক আছে? জিএমসি কর্তৃক এই দুইটাই হচ্ছে আপনার অ্যাপ্রুভড। এই দুইটার যে কোনো একটা আপনাকে অবশ্যই ওদের স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া অনুযায়ী পাস করতে হবে। অনলি দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর পার্ট 1 এক্সাম অফ ইউকেএমএল, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আপনার এই যে পাস করতে হবে, হ্যাঁ, আইএলস বা অকুপেশনাল ইংলিশ টেস্ট পাস করতে হবে, সেটার কিছু ক্রাইটেরিয়া লাগবে অ্যাকর্ডিং টু জিএমসি, ঠিক আছে? তো আপনি যদি আইএলস দিতে চান, আপনাকে অবশ্যই এখানে মানে একটা ব্যান্ড স্কোর যেটা থাকে ওদের, মানে কম্বাইন্ড যেটা, সেই ব্যান্ড স্কোর অবশ্যই হতে হবে 7.5। এবং যে 4টা মডিউল থাকে, আমরা জানি নিশ্চয়ই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলোতে আপনার 4টা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। এটা আইএলটিএস হোক ওএটি হোক। তো এগুলাতে আপনার কি করতে হয়, প্রত্যেকটাতে আলাদা মার্কিং থাকে। তো আইএলটিএস এর ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটাতে কখনোই আপনি 7-এর নিচে পেতে পারবেন না। এবং কম্বাইন্ড মানে ব্যান্ড স্কোর যেটাকে বলে আইএলটিএস এ, সেটা অবশ্যই 7.5 হতে হবে। মানে আপনাকে, ধরেন আপনি কোন স্পিকিং এ সামহাও আপনি 8.5 পাইলেন, ঠিক আছে? তারপর বাকি দুটোতে 7, একটা রিডিং এ গিয়ে দেখলেন বা রাইটিং এ গিয়ে দেখলেন আপনি পাইলেন 6.5। আপনার ব্যান্ড স্কোর হয়তো আলটিমেটলি আসলো কত, 7.5 বা হয়তো 8ই আসলো, ঠিক আছে? ধরেন বাকিগুলাও আপনি একদম এস করছেন, একদম খুব ভালো দিছেন, কিন্তু একটা মডিউলে আপনার আসছে 6.5, তাহলে কিন্তু আপনি কোয়ালিফাইড না। মানে আপনাকে অবশ্যই প্রত্যেকটাতে মিনিমাম 7 অর অ্যাবভ পেতে হবে এবং ব্যান্ড স্কোর হতে হবে 7.5 এন্ড অ্যাবভ, ঠিক আছে? সো আইএলটিএস আমরা জানি, সবাই জানি এটা আসলে মানে খুবই ইন্টারন্যাশনাল, এটা তাই না? এটা কোনো অকুপেশন স্পেসিফাইড না, এনিওয়ান ক্যান টেক আইএলটিএস। আইএলটিএস আপনি দিতে পারবেন এবং এটা হচ্ছে একদম বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরই মানে এটা পরীক্ষাটা হয়। সো অ্যাজ মেডিকেল গ্রাজুয়েটস এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে মানে ডিফিকাল্ট কি মানে ইন কম্পারিজন অফ ওইটি, এটা আমাদের জন্য একটু বেশি ডিফিকাল্ট। কারণ ওইটি জিনিসটা হয় হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট, এই অকুপেশনের মধ্যে পড়ে হচ্ছে হেলথ কেয়ার সিস্টেমে বিভিন্ন ক্যাটাগরির লোকজন। এটা ফার্স্ট অফ অল আমাদের জন্য, যারা আমরা ডক্টরস বা ফিজিশিয়ান, নার্সিংরা দিতে পারে, ফিজিওথেরাপি, রেডিওলজিস্ট, মানে হেলথ কেয়ার সিস্টেমের সাথে রিলেটেড যারা, তারা যখন এরকম ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রিতে যায়, তাদের ক্ষেত্রে ওইটিটা একসেপ্টেবল। এবং দেখা যায় কি ওইটি পরীক্ষাটা হয় হচ্ছে আপনার বেসড অন এই হেলথ কেয়ার সিস্টেমের বিভিন্ন টপিক রিলেটেডই আপনার লিসেনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং মডিউলগুলি থাকে। সো ইটস ইজিয়ার ইন কম্পারিজন টু আইএলটিএস আমাদের জন্য ওইটি দেওয়াটা, কারণ ওইটিটা খুব ডিফিকাল্ট। স্পেশালি আমি শুনি যে মানে আমরা যেটা শুনি সেটা হচ্ছে রাইটিংটা খুব ডিফিকাল্ট থাকে আইএলটিএস এ। কারণ আমরা এই 6-7 বছর কিসের জন্য পড়াশোনা করতেছি, মেডিকেল সেক্টরে পড়াশোনা করতেছি, ইংলিশ পড়তেছি, ঠিক আছে? ইউ মাইট বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, বাট গ্রামাটিক্যাল বা এই যে রাইটিং বিভিন্ন জিনিস, লিটারেচার জানা, এগুলি তো আসলে আমরা এগুলো থেকে অনেক দূরে আছি এখন, তাই না? তো এই জন্য আমাদের জন্য আইএলটিএস টা খুব ডিফিকাল্ট। এমন না যে আপনি করতে পারবেন না, বাট আইএলটিএস আপনাকে টাইম এন্ড এফোর্ট খুব বেশি দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আর এই যে এই ওইটি, এখন আপনি ধরেন এই সবকিছু শুনে আপনি ওইটি যদি দেন, ওইটির জন্য আপনার মিনিমাম একটা হচ্ছে বি গ্রেড লাগে, মানে গ্রেড বি। প্রত্যেকটাতে আপনার গ্রেড বি পেতে হবে, লিসেনিং, রিডিং, রাইটিং, এগুলাতে আপনার গ্রেড বি দিতে হবে। এখন আলটিমেটলি এই ক্রাইটেরিয়া গুলি মানে আপনার আইএলটিএস এন্ড ওইটি এই সবগুলি কিন্তু এক সিটিং এ পাশ করতে হয়। মানে আপনি অনেক সময় দেখবেন ওইটিতে দেওয়া যায় যে আপনার 3টা ভালো হয়েছে, ধরেন আপনার শুধু রাইটিংটা মানে গ্রেড সি আসছে। সো ওদের কিন্তু ওয়েবসাইটে আপনি দেখবেন যে শুধুমাত্র রাইটিং রিটেকের একটা অপশন থাকে, ওইটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। জিএমসির জন্য অবশ্যই আপনাকে এক সিটিং এ 4টাকে মানে গ্রেড বি এন্ড অ্যাবভ পেতে হবে। মানে আপনার যদি কোনো একটাতে শুধু রাইটিং খারাপ হয়, আপনাকে সেকেন্ড টাইম আবার 4টাতেই অ্যাপিয়ার করতে হবে, শুধু একটাতে অ্যাপিয়ার করলে হবে না। যে আমি গত মাসে 3টাতে তো ক্লিয়ার করছি, এখন আমি এই মাসে শুধু রাইটিংটা আমার খারাপ হয়েছে, শুধু রাইটিংটাই আমি ক্লিয়ার করলাম, এটা ওরা একসেপ্ট করবে না। ইউ হ্যাভ টু টেক দ্য হোল এক্সাম ওয়ান সেকেন্ড যদি আপনার ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার না হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা এটার ওইটি সম্পর্কে কিভাবে কি পরীক্ষাটা থাকে বা কি স্কোরিং, এটা আমরা একটু পরে দেখবো ইন ডিটেলস। তার আগে আমি একটু বলতে চাই হচ্ছে ভ্যালিডিটি নিয়ে। মানে আপনি এই যে আইএলটিএস বা ওইটি যেটাই দেন, এটার একটা ভ্যালিডেশন আছে, একটা মেয়াদ আছে, ঠিক আছে?
জিএমসির জন্য আপনার মানে 2 বার লাগে। এই আইএলস এবং ওইটির ভ্যালিডিটি 2 বার লাগে। দুইটার ক্ষেত্রেই মেয়াদ হচ্ছে 2 বছর। আপনাকে আপনি যেদিন আইএলস বা ওইটি এক্সামে বসছেন সেদিন থেকে 2 বছরের মধ্যে আপনি প্ল্যাব 1 বুক করতে পারবেন। ঠিক আছে, বুক করতে পারবেন কিন্তু, হ্যাঁ। আর যখন আপনি প্ল্যাব 2 পাস করে গেছেন, সেই প্ল্যাব 2 পাস করার পর আবার যখন আপনি জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন আবার আরেকবার আপনার এই ওইটি এবং আইএলস এর ভ্যালিডিটি ওরা চেক করবে যে আপনি লাস্ট 2 বছরের মধ্যে এটা পাস করছেন কিনা। মানে ধরেন আপনি আহ ওইটি ক্লিয়ার করছেন লাস্ট ইয়ার ফেব্রুয়ারি, ফর ইনস্টেন্স আমি যদি বলি, আপনি লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে ওইটি ক্লিয়ার করছেন, এই বছর ফেব্রুয়ারি 20 তারিখে আপনি প্ল্যাব 1-এ বসছেন এবং আপনি এটা পাস করছেন। সো ইউজুয়ালি আমাদের প্ল্যাব 1-এর পর 2 বছর থাকে সময় প্ল্যাব 2 ক্লিয়ার করার জন্য। সো আপনি 2027 ফেব্রুয়ারিতেই আপনি ধরেন মানে যদি এখন 2025 ফেব্রুয়ারিতে আপনি প্ল্যাব 1 পাস করেন, আপনার তো মেয়াদ আছে 2027 ফেব্রুয়ারির মধ্যে প্ল্যাব 2 ক্লিয়ার করার জন্য, তাই না? তো আপনি ধরেন সেটাতেই গেলেন যে আপনি 2027-এর ফেব্রুয়ারিতে প্ল্যাব 2 ক্লিয়ার করছেন। এখন আপনি কি করবেন, আপনি জিএমসির জন্য মানে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন। কিন্তু আপনি এখন আপনার ওইটির মেয়াদে দিয়ে দেখেন, আপনি ওইটি পাস করছেন 2024-এর ফেব্রুয়ারি, এটা কিন্তু 3 বছর হয়ে গেছে। সো এখন যদি আপনি আবার রেজিস্ট্রেশন দিতে চান, মানে রেজিস্ট্রেশন যখন আপনি নিতে চাচ্ছেন, তখন আপনাকে যেহেতু 2 বছর ওভার হয়ে গেছে, আপনাকে এই ওইটি বা আইএলস আবার দিতে হবে। ঠিক আছে। সো আপনার এটার মেয়াদ হচ্ছে 2 বছর। আপনি প্ল্যাব 1-এর জন্য বুক করার জন্যই নেন অথবা জিএমসি রেজিস্ট্রেশনের জন্যই নেন, আপনাকে আইএলস বা ওইটি হচ্ছে 2 বছরের মধ্যে এই সবকিছু করতে হবে, হয় বুকিং অথবা জিএমসি রেজিস্ট্রেশন নেওয়া। ঠিক আছে, যদি এটা আপ হয়ে যায় ইউ হ্যাভ টু টেক দ্য এক্সাম ওয়ান সেকেন্ড। বাট প্ল্যাব 2-র জন্য লাগে না। ঠিক আছে, প্ল্যাব 2-র জন্য আপনার ইংলিশ টেস্ট লাগে না। যদি আপনার ওই যে ধরেন এরকম গ্যাপ পড়েই যায়, হয়তো আপনি সিট পান নাই বা অন্য কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি জিএমসি রেজিস্ট্রেশন নেওয়ার আগে আরেকবার আপনাকে দিতে হতে পারে। ঠিক আছে। আচ্ছা। এটা জিএমসির একটা রুলস অনুযায়ী আসে যে ওরা বলে যে অনেক সময় ওদেরকে মেইল করলে বা প্রপারলি যদি রিকোয়েস্ট করে, কিছু কিছু ক্ষেত্রে নাকি ওরা এটা একসেপ্ট করে যে যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় 2 বছর আইএলস বা ওইটি, এবং আপনি ওই মেয়াদ উত্তীর্ণের পর ধরেন ফেব্রুয়ারি 2025-এ আপনার 2 বছর কমপ্লিট হয়ে গেছে অফ পাসিং ওইটি, তো আপনি ধরেন মে মাসে মানে এই ফেব্রুয়ারির পর উইদিন 3 মান্থস আপনি প্ল্যাব 2 ক্লিয়ার করছেন, সেক্ষেত্রে ওরা আপনাকে একটা সেকেন্ড চান্স দিতে পারে যে উইদাউট আপনার রিটেকিং মানে ওইটি আইএলটিএস না দিয়ে আবার তা আপনি হয়তোবা জিএমসির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা সোললি ডিপেন্ডস ওদের উপর, ওদের মন মর্জির উপর। ঠিক আছে, এটা আসলে খুব একটা রিলায়েবল না। আমি কখনো কাউকে দেখি নাই যে ওরা এটাতে সফল হয়েছে। আলটিমেটলি মানে আমি এমন কোনো কারো কোনো দেখি নাই, এক্সপিরিয়েন্সে দেখি নাই, আমার জানা মতে আমি পাই নাই। সো আলটিমেটলি আমি সবাইকে দেখছি যে ওরা মানে আবার এক্সাম দিছে। ঠিক আছে, সো আমি জানি না, এটা ওদের ওয়েবসাইটে আছে, বাট এটা কতটুকু রিলায়েবল আই ডোন্ট নো। ওরা এটা কাদের ক্ষেত্রে একসেপ্ট করতেছে এটা খুবই বলা মুশকিল। ঠিক আছে, তো আমরা জানবো যে এটা 2 বছর, আমরা 2 বছরেই সীমাবদ্ধ থাকবো। চেষ্টা করবো যে 2 বছরের মধ্যে যেন এটা ক্লিয়ার করতে পারি সবকিছু। ঠিক আছে। ওকে। এখন আমাদের যেটা প্রাইমারি টার্গেট, যে যেহেতু আমরা মেডিকেল গ্রাজুয়েট, উই প্রেফার গিভিং ওইটি ওভার আইএলস। সো আমরা ওইটি সম্পর্কে আর একটু ইন ডিটেলস জানবো যে পরীক্ষাটা আসলে কিরকম, কি ধরনের এক্সাম আসে, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কি কি থাকে। তো এই বিষয়ে আমাদেরকে ইন ডিটেলস বলবে হচ্ছে ডক্টর তৌফিক। সো আমি ওনাকে রিকোয়েস্ট করবো যদি উনি ওইটি সম্পর্কে আমাদের একটু ডিটেলস বলেন। আমি একটু সময় নিয়ে নিচ্ছি, লাইক আমার স্ক্রিনটা শেয়ার করার জন্য। Give me 2 minutes.
আচ্ছা, তো ওইটির যে ম্যাটেরিয়ালস গুলা আগে তো আমাদের ডক্টর বলে ফেলছেন যে টোটাল 4টা মডিউল থাকে। তো 4টা মডিউলটা কিছু জিনিস হলো আপনাকে একটু পারচেস করতে হয়, লাইক প্র্যাকটিস করার জন্য। লিসেনিং এবং রিডিং যে সেকশনটা আছে, সেই দুইটা সেকশন আপনাকে আহ, এটা নির্ঘাত বা যে কোনো ধরনের আপনি অনলাইন অর্ডার করে কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। রিডিং এবং লিসেনিংটা হলো আপনার পারচেস করা লাগবে। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি। ওকে, আশা করি আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখন লিসেনিং সেকশন নিয়ে একটু কথা বলতেছি। তো লিসেনিং যেটা আছে, গ্রেডিং যেটা ওইটি, আপনাকে লিসেনিং এর জন্য কিছু ক্লিপস ওরা আপনাকে দিয়ে দিবে। আপনি হেডফোনের মধ্যে সেই ক্লিপস গুলো শুনবেন, এবং শোনার পর সেই ক্লিপস গুলা অনুযায়ী হলো আপনি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা কিছু এমসিকিউ সিলেক্ট করবেন। তো এখানে আমাদের লিসেনিংটাকে 3টা স্ট্রাকে ভাগ করা যায়: পার্ট এ, পার্ট বি, পার্ট সি। তো পার্ট এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্ট এর এক্সাম্পল। এখানে টোটাল 24টা কোশ্চেন থাকে। এরকম দুইটা এক্সট্রাক্ট থাকে, এক একটা এক্সট্রাক্টে 12টা কোশ্চেন থাকে। এটা আমি দেখতে পাচ্ছেন যেটা স্ক্রিনে, সেটা হলো 12টা কোশ্চেনের এক্সট্রাক্ট নাম্বার 1। এটা হলো এক্সট্রাক্ট নাম্বার 2। সিমিলার ভাবে আপনার 24টা কোশ্চেন থাকে। পার্ট বি তে হলো অ্যারাউন্ড 6টা কোশ্চেন থাকে, 25 থেকে অ্যারাউন্ড 30 পর্যন্ত 6টা কোশ্চেন, এরকম এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। এবং পার্ট সি তে হলো এক একটা সেকশনে হলো এরকম 6টা 6টা করে দুইটা এক্সট্রাক্ট থাকে, 31 থেকে 36 এবং 37 থেকে 42, 42। তো এখন এই 42-র মধ্যে 350 মার্ক উঠে কিসে? আপনি যদি 42-র মধ্যে যদি 30 পান, তাহলে আপনার 350 মার্ক ক্যারি করে আর কি। তো আপনাকে এই জন্য মিনিমাম যে কোনো সেকশনে, রিডিং হোক, লিসেনিং হোক, এই দুইটার মধ্যে, এটা তো সেম 42 কোশ্চেন থাকে, দুইটা সেকশনের মধ্যে আপনার অ্যাটলিস্ট 30 কোশ্চেন আপনাকে কারেক্ট করতে হবে। তো পার্ট এ বি সি যে আছে, সে পার্ট এ বি সি হলো আপনার সাবসিকুয়েন্টলি একটু একটু করে হার্ড হয় আর কি। পার্ট এটা ইজি, পার্ট বিটা হলো মিডিয়াম, পার্ট সিটা মোটামুটি ডিফিকাল্ট। তো যেহেতু পার্ট এ, আমি যেহেতু লিসেনিং নিয়ে বলতেছি, পার্ট এ তে যেহেতু 24টা কোশ্চেন থাকে, 24 কোশ্চেন, এই 24 এর মধ্যে যদি আপনি অ্যাটলিস্ট 22 পান, ধরে নেন আপনি অ্যাটলিস্ট 30 পাবেন। কিন্তু পার্ট এতে যদি আপনি সামহাও খারাপ করেন, তাহলে কিন্তু আপনার পাস মার্ক উঠানো, লাইক 30 উঠানো কিন্তু সো টাফ। তো যে কোনো জায়গায় রিডিং বলেন, লিসেনিং বলেন, আপনি কখনোই গ্রেড বি নিচে পাইতে পারবেন না। পাইলে আপনার আবার পরীক্ষার জন্য বসতে হবে, রিটেক নিতে হবে আর কি। তো আমি এখন ইন ডিটেলস হলো পার্ট এটার কথা বলি। এখানে হলো একটা ডক্টর পেশেন্ট একটা কনভারসেশন থাকে। সে কনভারসেশনের মধ্যে ডক্টর পেশেন্টকে গ্রিটিং করার পর তাকে বিভিন্ন সিমটমস এর কথা জিজ্ঞেস করে, যে আপনার কি সমস্যা নিয়ে আসছেন, কি কি মেডিকেশন খাচ্ছেন, কোনো সমস্যা আছে কিনা। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট ওয়ানের মধ্যে বোল্ড করে লেখা আছে পেশেন্ট, যার নাম হলো রেসেন্স। তার মানে এখানে আপনার ডক্টর বলবে যে হ্যালো মিস্টার রেসেন্স, হাউ আর ইউ। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়ে গেল। দেন রেসেন্স আপনাকে ওভার দ্য অডিওতে বলবে যে আই এম হ্যাভিং এ ব্যাক ইনজুরি sustaining for 18 months by doing lifting or lifting something, lifting vegetable bag or lifting weight or something। তার মানে এখানে দেখেন, এক নম্বরে কিন্তু গ্যাপ দেওয়া আছে সামথিং এর জন্য। তার মানে আপনাকে ধরেন ভেজিটেবল ব্যাগ যদি হয়, আপনাকে এই জায়গায় ভেজিটেবল ব্যাগ বসাইতে হবে। পরেরটাতে এরকম বলবে যে এই জিনিসটা হলো 1 বছর ধরে ছিল, সায়াটিক পেইন ডেভেলপ করছে, এবং এইটা 6 মাস আগে সিমটমটা চলে গেছিল। কিন্তু এগুলো কিন্তু রেলেভেন্ট না, এখানে কিন্তু আপনি জাস্ট ওদের অডিওর সাথে তাল মিলাচ্ছেন। বিকজ আপনাকে খুব বেশি অ্যাওয়ার থাকতে হবে যে পেইন লোকেটেড ইন, ঠিক আছে, সেখানে ওর পেইন নিয়ে কথা বলছে। ধরেন পেইনটা ধরেন কাইন্ড অফ, ধরেন কাফ মাসল। হুম, তার মানে এখানে আপনার এখানে পেইন লোকেটেড কাফ মাসল, সে বলবে যে আই এম হ্যাভিং সিভিয়ার কাফ মাসল পেইন। হ্যাঁ, তার মানে এখানে ও কিন্তু ডিরেক্টলি কিন্তু এভাবে বলে না মাই পেইন ইজ লোকেটেড ইন কাফ মাসল, ব্যাপারটা কিন্তু এরকম না। ইন মাই কাফ মাসল আই হ্যাভ সিভিয়ার পেইন। তার মানে খেয়াল করেন ক্লিনচারটা এই জায়গায়, ও কিন্তু অ্যান্সারটা আগে বলছে, এবং আপনার কোশ্চেনের মধ্যে পেইন লোকেটেড ইন এই কথাটা পরে বলছে। তো আপনি যদি সামহাও আপনার মানে কনসেন্ট্রেশন যদি এদিক থেকে ওদিক করেন, আপনি কিন্তু পুরোটা মিস করে যাবেন। এবং আপনি তারপর কিন্তু খুঁজতে থাকবেন, আচ্ছা ঠিক আছে পেইন কোথায় ছিল, পেইন কোথায়, এর মধ্যে সে 3-4 পয়েন্ট নাম্বার বলে ফেলছে। তো এই জন্য টিপসটা হলো, সামহাও আপনি যদি কোনো একটা পার্ট মিস করেন, আপনি ইমিডিয়েটলি ওগুলা বাদ দিয়ে পরের গুলা কিন্তু চলে যাবে। তার মানে এরপর দেখেন যে লস অফ মোবিলিটি, তার মানে আপনাকে কিন্তু কোশ্চেনে যদি আপনি ধরেন মিস করছেন এবং আপনি দেখলেন যে সে একটা লস অফ মোবিলিটির কথা বলছে, তার মানে আপনি ধরে নেবেন আপনি 2 আর 3 নাম্বার পয়েন্ট মিস করে ফেলছেন। তার মানে আপনার কনসেন্ট্রেশন থাকবে 4 নাম্বার পয়েন্টে।
যে 4 নাম্বার পয়েন্টে সে কি বলতেছে, এটা যাতে মিস না হয়। পরবর্তীতে আপনি ধরেন রিকল করে অথবা যদি মনে থাকে বা আশেপাশের কিছু একটা ধরে এখানে গ্যাপ গুলো পূরণ করে দিবে, ঠিক আছে? এটা কিন্তু কখনোই এই লিসেনিংটা কিন্তু রিপিট হবে না। এভাবে আপনি 1 থেকে 12 পর্যন্ত হবে, হওয়ার পর আপনাকে আরেকটা অডিও প্লে করবে, সেটা হলো 13 থেকে 24 পর্যন্ত। এভাবে দুইটা অডিও হবে, তারপর একটু ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পর এখানে আপনি 25 থেকে শুরু হবে নতুন একটা এক্সট্রা, যেটা পার্ট বি। এখানে আপনি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল অডিও শুনবেন। 25-এর জন্য একটা অডিও, 26-এর জন্য একটা অডিও, 27-এর জন্য একটা অডিও। তার মানে প্রত্যেকটা অডিও আপনাকে খুবই ভালো করে বুঝতে হবে। এবং ওরা কিন্তু একটা সামারাইজ ফর্মের অ্যান্সার চাইছে, আপনার কিন্তু এক্সাক্ট অ্যান্সার চাই নাই। ধরেন আপনার শার্টের কালার কি, আমার শার্টের কালার লাল, এখানে এমন থাকে না লাল নীল সবুজ বেগুনি, নো। সেখানে একটা সামারাইজ থিংস থাকবে যে সে একটা শার্ট পরছিল, ওইটা মেবি লাল হইতে পারে বা সামথিং। মানে আপনাকে ডিরেক্ট কোনো থাকবে না, ঘুরায় একটা কোশ্চেন থাকবে। তার মানে এবিসি যে পয়েন্ট দেখতেছেন এগুলো একটা ঘুরানো অ্যান্সার। তার মানে আপনাকে সামারাইজেশনটা বুঝতে হবে, যে ওরা চাচ্ছে যে আপনি সামারাইজেশনের মিনিং গুলা বুঝেন কিনা। তাহলে 25 থেকে 30 পর্যন্ত আপনার সামারাইজেশন থিংস চলবে। এভাবে কি আপনার সেই লিসেনিং পার্টটা শেষ। এবার হলো পার্ট সি, যেটা হলো তুলনামূলকভাবে সবচেয়ে বেশি কঠিন। পার্ট সি তে একটা সিঙ্গেল অডিও হবে। এক্সাক্ট নাম্বার ওয়ানে 31 থেকে 36 নাম্বার কোয়েশ্চেন একটা সিঙ্গেল অডিও হবে। এই সিঙ্গেল অডিওর মধ্যে আপনাকে ঘুরে ঘুরে 1 থেকে 36-এর অ্যান্সার দেওয়া থাকবে। তো আপনি যদি এখানেও সেম কথা, সামহাও যদি একটা পোর্শন যদি আপনি মিস করে ফেলেন, খুবই বিপদ। বাকিগুলো কিন্তু আপনি পারবেন। তো এই জন্য আসলে বলা হয় যে পার্ট এটা পাস করতে, ভালো মার্ক তুলতে পারলে আপনি কাইন্ড অফ ওইটি পাস করে গেছেন। পার্ট এইটার দিকে আসলে ফোকাস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে 31 থেকে 36 হবে। এরকম একটা ধরেন সে একটা রিসার্চ পেপার নিয়ে কথা বলতেছে, এরকম 5-7 মিনিটের একটা রিসার্চ পেপার টানা কথা হবে, তার মধ্যে আপনাকে পিক করে করে অ্যান্সার গুলো বসাইতে হবে। সে কিন্তু এভাবে কোশ্চেন বলবেন। তেমন এখানে 31 নাম্বার কোশ্চেনে বলছে, হোয়াট ডাজ ডক্টর রবসন রিগার্ড চ্যাগাসের রেগুলেটরি ডিজিজ, ব্যাপারটা এরকম কেন বলবে না? ধরেন একটা কোশ্চেন অ্যান্সার সেশন হচ্ছে, সেখানের মধ্যে কখনো বলবেন না যে আপনি চ্যাগাসকে কিভাবে একটা নেগলেক্টেড ডিজিজ মনে করতেছেন, ব্যাপারটা কখনো এরকম হবে না। সে ঘুরে ফিরে এই জিনিসটা আপনার কাছে তুলবে এবং সে বুঝাবে ঘুরে ফিরে যে এটা একটা নেগলেক্টেড ডিজিজ। তার মানে আপনাকে খুব বেশি আউট থাকতে হবে যে সে কোন পার্ট নিয়ে কথা বলতেছে। এভাবে হলো এক্সট্রাক্ট নাম্বার ওয়ান। তারপর আপনাকে সেকেন্ড একটা অডিও চলবে এরকম 5 মিনিটে। এইভাবে আপনার 42টা কোশ্চেন কমপ্লিট হবে। এভাবে আপনার লিসেনিং পার্টটা শেষ হয়, ঠিক আছে? তার মানে লিসেনিং পার্টটা এইভাবে আপনাকে কান খোলা রাখতে হয়, খুব বেশি অ্যাওয়ার থাকতে হয়, চোখ কান খোলা রাখতে হয়, যে আপনি একসাথে লেখা কোশ্চেন গুলো পড়তেছেন এবং কোশ্চেন গুলো পিক করতেছেন, ঠিক আছে? এবং আই এবং ইয়ারের একটা কোঅর্ডিনেশন মেনটেন করতে হয়, একটা স্কিল ডেভেলপ করতে হয়। এই জন্য আসলে কি করতে পারেন, আপনারা করতে পারেন বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন। হেলথ পডকাস্ট থাকে, আপনি হেলথ পডকাস্ট গুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ব্যাপারটা এমন না যে শোনার জন্য শুনতেছেন, এমন না। ওরা কি কথা বলতেছে কথাগুলো পিক করবেন। অনেকে বিভিন্ন ইংলিশ সিরিজ দেখে এই জিনিসটা ডেভেলপ করে। তার মানে এই যে লিসেনিংটা, এটা কিন্তু একটা স্কিল। এটা এমন না যে আপনার মেডিকেলের পড়াশোনা, আপনি একটা মেকানিজম বুঝতেছেন, একটা মেকানিজম মুখস্থ করতেছেন বা সামথিং, বা একটা জিনিস পড়তেছেন, সিমটমস পড়তেছেন, এরকম ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে স্কিল। ব্যাপারটা কাইন্ড অফ সুইমিং এর মতো। কে ভালো সুইমিং পারবে ডিপেন্ডস করতেছে সে কিভাবে সেটাকে স্কিল হিসেবে ডেভেলপ করতেছে। আমি যে বললো যে 3 দিনের মধ্যে আপনি সাঁতার শিখে চলে আসেন, ব্যাপারটা কখনো হয়তো বা আপনি লামসাম ভাবে সাঁতার সাঁতার কাটবেন, কিন্তু ওই যে স্মুথলি যে সাঁতার কাটে এটা আপনার গ্রাজুয়ালি ডেভেলপ করতে হবে। তো ওইটি পরীক্ষা সম্পূর্ণ স্কিলের পরীক্ষা। আপনাকে ডে বাই ডে গ্রাজুয়ালি লিসেনিংটা ইমপ্রুভ করতে হবে, রিডিং ইমপ্রুভ করতে হবে, রাইটিং স্পিকিং এগুলো ইমপ্রুভ করতে হয়। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটু রিডিং সেকশন নিয়ে একটু দেখাই। ওকে। আচ্ছা, রিডিং সেকশনে এরকম আপনার দুইটা এরকম ইয়ে দেওয়া থাকে, স্টেম দেওয়া থাকে। যে আপনাকে 4টা এরকম প্যারা দেওয়া থাকবে, এ বি সি ডি করে নাম দেওয়া থাকবে। পরবর্তীতে আপনার 4টা প্যারা থেকে আপনার ডিসাইড করতে হবে যে কোনটা কিরকম। ওকে। তো এরকম ভাবে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কথা বলা আছে, টপিক দেওয়া আছে, টপিকটার নাম হলো ফিডিং টিউব ইন পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সে কিভাবে আমরা ফিডিং টিউব গুলা ইউজ করি সেটা সম্পর্কে 4টা প্যারা দিয়েছে। টেক্সটে বলা আছে যে কিভাবে এটা কোন কোন জায়গায় আমরা এটা ইউজ করি, আমার কিছু ইউজ সম্পর্কে বলা আছে। তারপরের জায়গায় বলা আছে টেক্সট বিতে যে কিভাবে এটা ইনসার্ট করতে এবং এটা কয় টাইপের হয়। তাহলে এখানে 1 নাম্বার পয়েন্টে দিচ্ছে হোয়াইট বোর্ড, 2 নাম্বার পয়েন্টে দিচ্ছে ফাইন বোর্ড, ঠিক আছে? তারপর এটা কিভাবে ক্লিয়ার রাখতে হয় সে সম্পর্কে কিছু পয়েন্টের কথা বলছে। 3 নাম্বার টেক্সের মধ্যে হলো যদি সামহাও এটা থেকে কোনো ঝামেলা হয় তাহলে আপনি কি স্টেপ করবেন, কোন স্টেপে কি প্রসিড করবেন, সে প্রসিডের একটা ফ্লো চার্ট দেওয়া আছে। 4 নাম্বার টেক্সটে হলো আপনার এভাবে
নেজোগ্যাস্ট্রিক টিউব যেটা আছে এটা অ্যাডমিনিস্টার করার পর কি ঝামেলা হইতে পারে, আপনার কি কি সম্পর্কে মনে রাখতে হবে, এরকম একটা এরকম পয়েন্ট দেওয়া আছে। তো পয়েন্ট দেওয়ার পর পরবর্তীতে আপনার এরকম কোশ্চেন আসে পার্ট এতে 20টা কোশ্চেন থাকে। এখানে আপনার পার্ট 'এ তে যদি চলে আসেন, সেখানের মধ্যে আপনার আহ 1 থেকে 7-এর মধ্যে যে পয়েন্টটা আছে, সে 1 থেকে 7-এর মধ্যে থাকে যে আপনার কোন টেক্সটটা কয় নাম্বার টেক্সটে আছে। যেমন এখানে দ্য রিস্ক অফ ফিডিং আ চাইল্ড বাই নাইজোগ্যাস্ট্রিক টিউব, তাহলে এইটা ওরা কোন টেক্সটে কথা বলছে, এই টপিক সম্পর্কে, ফিডিং এ যে রিস্ক আছে এই রিস্ক গুলা নিয়ে ওরা কোথায় কথা বলছে। তার মানে আপনাকে জাস্ট ABCD লিখতে হবে। লাইক রিস্ক নিয়ে কথা বলছে, ধরে নেন আপনার এতে যে এটা আহ, আপনার যদি বেশি ইউজ হয়, তো যেমন এখানে দেখেন ইনক্রিজ রিস্ক অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল, আপনার যদি লাস্ট থেকে সেকেন্ড নাম্বার পয়েন্টে আসেন টেক্সটে, ওখানে লেখা আছে ইনক্রিজ রিস্ক অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স উইথ প্রোলং ইউজ, তার মানে এই যে রিস্কের কথা, আপনাকে এখানে অ্যান্সার বসাইতে হবে এ, 1 নাম্বার পয়েন্টে বসাইতে হবে এ। তার মানে ABCD এরকম পয়েন্ট গুলা বসাইতে হবে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনি এই প্রত্যেকটা টেক্সট কি কি নিয়ে কথা বলছে সেটা জানেন কিনা। এভাবে আপনার ABCD বসাই দিবেন 7টার মধ্যে। পরবর্তীতে কোশ্চেন আসে হলো 8 থেকে 15 পর্যন্ত, কি কি টেক্সটে কি কি নিয়ে ঝামেলা হইতে পারে। ধরেন কিছু শর্ট টাইপের কোশ্চেন, ধরে নেন একটা নেজোগ্যাস্ট্রিক টিউব, এটা সাইজের কথা বলছে, 14 নাম্বার সাইজে কি সমস্যা হয়, 16 নাম্বার সাইজে কোশ্চেন কি হয়। ধরে নেন 14 নাম্বার সাইজ যেটা আছে এটা দিয়ে আপনার খাবার ইনসার্ট করতে ঝামেলা হয়। ওকে, তাহলে আপনার পরবর্তী যেটা আছে, এখানে ওরা কোশ্চেন দিল 8 নম্বরে যে কত নাম্বার সাইজে নেজোগ্যাস্ট্রিক টিউব ইনসার্ট করলে খাবার এন্টার করাইতে ঝামেলা হয়। তার মানে এখানে অ্যান্সার হবে কত, ধরে নেন 16। এখানে আপনার লিখতে হবে 8 থেকে 15 এরকম শর্ট অ্যান্সার, 16 বা রেড কালার বা এটা ব্লু কালার বা এটাতে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এরকম ছোট ছোট পয়েন্ট গুলো হবে। আর 16 থেকে 20 যে পয়েন্টটা আছে এখানের মধ্যে কিন্তু আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপের, ঠিক আছে। যেমন রেড কালারের নেজোগ্যাস্ট্রিক টিউবটা খুব বেশি হার্ড ব্যান্ড করার জন্য, তাহলে এখানে আপনার বলবে যে কোন ড্যাশ কালারের নেজোগ্যাস্ট্রিক টিউব এটা ব্যান্ড করা অনেক বেশি হার্ড, আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মতো রেড ব্ল্যাক বসাইতে হবে। তো এরকম আপনার 1 থেকে 20 টাইপের কোশ্চেন থাকে। আপনাকে এটা আসলে খুব ইজি, 20-এর মধ্যে আউট অফ 20-এর মধ্যে আপনাকে 19 পাওয়া খুব বেশি বা 20 পাওয়া খুব বেশি ইজি। আপনি সামহাও যদি আহ এই 19-এর নিচে পান, লাইক 18 বা সামথিং, হ্যাঁ আপনার কিন্তু আসলে পাস করাটা খুব বেশি কঠিন। বারবার আমি পাস বলতেছি বিকজ এখানে আপনার 30 তুলতে হবে। 30 মার্ক তুলতে না পারলে কিন্তু আপনার কিন্তু পাস মার্কটা উঠবে না। তো এইভাবে আপনার 1 থেকে 20 কমপ্লিট করতে হয়। এটা আপনার প্রথমবারে ওরা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়, 15 মিনিট পর তারা পেপারটা নিয়ে যাবে আপনার থেকে। এরপর আপনাকে অ্যারাউন্ড 45 মিনিট দেওয়া হবে, 45 মিনিটের মধ্যে আপনাকে পার্ট B এবং পার্ট C অ্যান্সার করতে হবে। তো পার্ট B-র কাহিনীটা কি? তো পার্ট B-র কাহিনীটা হলো যে ওরা এরকম একটা টেক্সট দিয়ে দিবে। হ্যাঁ, এরকম একটা টেক্সট দিয়ে দিবে। টেক্সট এর মধ্যে দেয়া থাকবে যে এরকম একটা কোশ্চেন থাকবে যে ভ্যাকসিন যদি ঠিক মতো প্রপারলি স্টোর না হয় তাহলে কি কি করতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার যদি দেখেন এই নিচে যে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে কিন্তু ভ্যাকসিন সম্পর্কে ডিটেলস বলা আছে যে ভ্যাকসিন এই থেকে এই সাইজের, এই থেকে এই টেম্পারেচারে মেনটেন করতে হয়, যদি না হয় তাহলে অমুককে জানাইতে হবে হাবিজাবি। এখন এই কোশ্চেনটা অ্যান্সারটা যে MCকিউ তে ABC পয়েন্ট দেওয়া আছে, এটা কিন্তু ডিরেক্ট কোশ্চেন দেওয়া নাই, ওরা একটা সামারাইজ ফর্ম দেয়া আছে। তার মানে আপনি পুরো টেক্সটটা পড়ে সামারাইজেশনটা বুঝলেন কিনা, এটা হলো ওরা দেখতে চায় পার্ট B-তে। ঠিক আছে, তো এখানে আসলে 6টা কোশ্চেন থাকে পার্ট B-তে। 6টার মধ্যে আসলে 4 পাওয়া মোটামুটি ইজি, আপনি মোটামুটি প্র্যাকটিস করতে করতে আপনার এটা ডেভেলপ হয়ে যাবে। এরকম আপনি 4 পাচ্ছেন কিনা, এরকম 6টা পার্ট থাকে। আমি যদি দেখাই যে এরকম 6টা পার্ট থাকে, 1 2 3 4 5 6। এরপর কমপ্লিট করার পর আপনার পরবর্তী, এরপর কিন্তু আপনার খাতা নিয়ে নেওয়া হবে না, পার্ট B আর পার্ট C একই খাতার মধ্যে থাকে। ওকে, একই কোশ্চেন পেপার থাকে। আপনি তারপর চলে যাবেন হলো পার্ট C-র ভিতরে। পার্ট C-টা একটু তুলনামূলকভাবে অনেক বেশি হার্ড, শুধু হার্ড না, বেশ ভালো রকমের হার্ড। তো এখানে এরকম আপনার 6টা টেক্সট দেওয়া বা 6টা বা 7টা এরকম প্যারা দেওয়া থাকে। পার্ট C-র আন্ডারে অ্যাসবেস্টোসিস নিয়ে কথা বলছে, ওরা এরকম প্যারা প্যারা করে অ্যারাউন্ড 6টার মতো দিয়ে রাখছে, দিয়ে দিয়ে আপনাকে মোটামুটি একটা কোশ্চেন সম্পর্কে বলবে। এখান থেকে আপনাকে জিস্ট পিক করতে হবে, জিস্ট টপিক, যে ওরা এই যে এরকম 6টা প্যারা দিল, এই 6টা প্যারা থেকে আপনি কি কি জিনিস ফাইন্ড আউট করতে পারলেন। ঠিক আছে, এটা আপনার অ্যান্সার করতে হয়। সো এখানে 16টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা দুইটা এক্সট্রাক্ট থাকে, প্রত্যেকটা এক্সট্রাক্টের মধ্যে 8টা কোশ্চেন থাকে। তো এই 8টা কোশ্চেনের মধ্যে আসলে মার্ক তোলাটা একটু ডিফিকাল্ট। এই জন্য সবসময় সবাই বলে যে রিডিং এবং লিসেনিং এর ক্ষেত্রে পার্ট A-টা খুব গুরুত্ব দিয়ে সলভ করতে, ওইটাটা মার্ক তোলা ইজি। বাকিগুলোতে আপনি চোখ বন্ধ করে দেখা গেলেও দেখা যায় 16টার মধ্যে আপনার 7 8টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম 8টা কোশ্চেন দেওয়া থাকে, এখান থেকে আপনার পিক করতে হয়, পিক করে 45 মিনিটের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হয়।
এরপর চলে আসেন রাইটিং সেকশন। রাইটিং সেকশনে হয় কি, তো এখানে বিভিন্ন লেটার লিখতে হয় আমাদের রাইটিং গুলাতে। লেটার গুলো কিরকম, ধরেন রেফারাল লেটার, তারপর ট্রান্সফার লেটার, ডিসচার্জ লেটার, এই টাইপের কিছু লেটার লিখতে হয়। তো রেফারেল লেটারটা কমনলি আসে। রেফারেল লেটার আবার দুই ধরনের হয়, একটা হলো রেগুলার রেফারেল লেটার, আর একটা হলো ইমার্জেন্সি রেফারেল লেটার। তো দুইটার মধ্যে পার্থক্য কি, তো ইউকে তে যে সিস্টেমটা বা অস্ট্রেলিয়াতে যে সিস্টেম, এগুলাতে হয় কি যে প্রত্যেকটা পেশেন্ট সবার আগে জিপি কে দেখাবে। জিপি কে দেখার পর জিপি যদি এটা সলিউশন না দিতে পারে, অথবা জিপি যদি মনে করে যে এটার একটা কনসালটেন্ট রিভিউ দরকার, সে ওই জিনিসটা সম্পর্কে তার কনসালটেন্টকে একটা লেটার লিখবে। তার কনসালটেন্ট ওই লেটারটা পাওয়ার পর সে তাকে ওই পেশেন্টটাকে একটা স্কিডিউল দিবে, যে এই স্কিডিউলের মধ্যে আপনি আমার সাথে দেখা করবেন। এখন ধরেন কারো হলো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ঠিক আছে, তো হলো রেসপিরেটরি মেডিসিনে দেখাবে। তো সামহাও জিবি মনে করলো এটা একটা কনসালটেন্ট রিভিউ দরকার, সে তাকে একটা রেগুলার কনসালটেন্টকে রেগুলার রেফারেল লিখবে, যে আমার এরকম একটা পেশেন্ট আছে, তার এই ফাইন্ডিং, আপনাকে এই ফাইন্ডিং গুলা এরকম টেক্সট আকারে লিখতে হবে, যে এই ফাইন্ডিং, তার আগের জিনিস, তার প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল, তার ফ্যামিলি হিস্ট্রি কি ছিল, তার ফ্যামিলির মধ্যে তার বাবা মার এইরকম ব্রঙ্কেল হিস্ট্রি আছে, তার এখন আমি কি ফাইন্ডিং পাচ্ছি, ঠিক আছে, সে কি কি মেডিকেশন ইউজ করে, ঠিক আছে, এগুলো লিখে আপনি একটা লেটার লিখবেন এবং পরবর্তীতে তাকে পাঠাবেন যে আচ্ছা ঠিক আছে এই হলো সামারি। তো আপনার তারা আপনাকে পরীক্ষার মধ্যে বিশাল 4-5 পেজ জুড়ে ইনফরমেশন দিয়ে রাখবে, পেশেন্ট অমুক হয়েছে তমুক হয়েছে, পেশেন্ট এটা খাইতে পছন্দ করে ওইটা খাইতে পছন্দ করে, পেশেন্টের মা মারা গেছে এই ডিজিজে। আপনাকে ওই পুরা 4-5 লাইন টেক্সট থেকে রিলেভেন্ট হিস্ট্রি গুলো পিক করতে হবে। লাইক আপনি যদি সবগুলা জিনিস তুলে দেন, তুলে যদি একটা লেটার লেখেন, তাহলে কিন্তু হবে না। লাইক এখানে লিমিটেশন থাকে, ওয়ার্ড লিমিটেশন থাকে, যে 200 থেকে 220 ওয়ার্ডের মধ্যে আপনাকে পুরো ইয়েতে লেটারটা কমপ্লিট করতে হবে। আপনি যদি এর বেশি লেখেন তাহলে কিন্তু নেগেটিভ মার্ক, আপনি 3.5-এর কম মার্ক পাবেন, ঠিক আছে। এটা হলো আপনার রেগুলার রেফারেল লেটার। এরপর আছে হলো ইমার্জেন্সি রেফারেল লেটার। তো আপনাকে কোশ্চেনে বলা থাকবে যে এটা একটা ইমার্জেন্সি রেফারেল লেটার, পেশেন্টের এই হিস্ট্রি আছে। ধরেন পেশেন্টটা জিপির কাছে আসছে কর্ডাইকুইনা সিনড্রোম নিয়ে, লাইক তার হলো পেরিয়ানাল প্যারেস্থেসিয়া আছে, তার লিম্ব উইকনেস আছে, আপনি এখানে বলা আছে। তো আপনি এই এই জিনিসগুলো মেনশন করবেন, যে আপনি লিখবেন যে পেশেন্টের এই ফাইন্ডিং আছে এবং আপনি সাসপেক্ট করতেছে পেশেন্টের কর্ডাইকুইনা সিনড্রোম, তার একটা আর্জেন্ট ডিকম্প্রেশন লাগবে, না স্পাইনাল কর্ডের একটা আর্জেন্ট ডিকম্প্রেশন লাগবে। তো এটার জন্য আপনি অর্থোপেডিক কনসালটেন্টকে একটা ইমার্জেন্সি রেফার লিখতে, যাতে এই পেশেন্টটাকে ইমিডিয়েটলি ট্রিট করা হয়। তার মানে এখানেও আপনার কিছু রুলস থাকে। রেগুলার রেফারেটর বলেন বা ইমার্জেন্সি বা ট্রান্সফার, এটা পাস করা ইজি, বিকজ এগুলো একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে। আপনার যেহেতু কোশ্চেনে বলা থাকে এটা রেগুলার নাকি ইমার্জেন্সি রেফারেটর, আপনি জাস্ট ওই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি বসান, দেখা যায় যে সবাই অ্যারাউন্ড 350+ পায়। তো এই জন্য এটা পাস করা ইজি, খুব বেশি কঠিন না। আপনি দেখা যাচ্ছে যে 10-12টা লেটার যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার মোটামুটি সবকিছু সর্ট আউট হয়ে যায়, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে আপনার স্পিকিং এ কি হয়। স্পিকিং এ হলো ডক্টর পেশেন্ট একটা রোল প্লে করতে হয়। লাইক এখানে আপনার সাথে যে কথা বলবে সে হলো, তাকে ইন্টারলোকুটর বলা হয়। ইন্টারলোকুটর আপনার পেশেন্টের রোল প্লে করে, আর আপনি অ্যাজ এ ডক্টর। তো সেখানে আপনার পেশেন্টকে গ্রিটিংস করতে হয়, তাকে সিম্প্যাথি এমপ্যাথি দেখাইতে হয়। সিম্প্যাথি এমপ্যাথি মানে কি, ধরেন পেশেন্ট বলতেছে তার 6 মাস ধরে একটা ক্র্যাম্পিং পেইন আছে, তো আপনাকে বলতে হবে আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, ইট মাস্ট বি রিয়েলি পেইনফুল ফর ইউ। তার মানে এই যে আপনি এই কথাটা বলতেছেন, হ্যাঁ, যে একটা সিম্প্যাথি দেখাচ্ছেন, এইগুলা কিন্তু ওরা নোট ডাউন করে, যে আপনি এইসব কথা বলতেছেন কিনা। লাইক আপনি বলছেন ও আচ্ছা ঠিক আছে ক্র্যাম্প পেন আছে ফাইন, তারপর বলেন কি সমস্যা। বাংলাদেশের মতো এরকম বলা যাবে না, আপনাকে তাকে সিম্প্যাথি এমপ্যাথি দেখাইতে হবে। প্লাস আপনাকে প্রপারলি গ্রিটিংস করতে হবে, ঠিক আছে। যেমন গ্রিটিংস এ বলতে হয় যে হ্যালো, আই এম ডক্টর তৌফিক, আই এম ওয়ান অফ দা ট্রিটিং ফিজিশিয়ান হেয়ার টুডে, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে। এইভাবে সুন্দর করে আপনাকে গ্রিটিংস করতে হয়। গ্রিটিংস করার পর আপনাকে তখন পেশেন্ট বলবে আচ্ছা ঠিক আছে আমার নাম মুক। হ্যাঁ, আপনার কিন্তু কার্ডে কিন্তু দেয়া থাকবে যে এই যে এখন আপনাকে কিন্তু এই যে ডক্টরের যে কার্ডটুকু, ক্যান্ডিডেট কার্ড, এই ক্যান্ডিডেট কার্ডটুকু কিন্তু আপনাকে দেয়া থাকবে। এখানে বলাই আছে যে আপনার পেশেন্টের হিস্ট্রি, তার 2 দিন আগে হাবিজাবি, তার মানে এগুলো কিন্তু আপনার নোট ডাউন করে রাখতে হবে, যে পেশেন্টের বয়স 54 বছর, ঠিক আছে, এবং 2 দিনের একটা হিস্ট্রি আছে লোয়ার নিউমোনিয়া আছে তার। তার মানে আপনি বুঝতেছেন যে তার আপনি নিউমোনিয়া ডিল করতেছেন, আপনি জাস্ট টাস্ক গুলো ফলো করবেন। মানে আপনার যে স্পিকিং এর পার্ট থাকবে এগুলোতে এই টাস্ক গুলো আপনি কমপ্লিট করলেন কিনা, এটা আপনাকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তার মানে আপনাকে স্পিকিংটা কন্টিনিউ করতে হবে 5 মিনিট, ঠিক আছে। তো 5 মিনিটের মধ্যে এই টাস্ক গুলো কমপ্লিট করেন, তাহলে ধরে নেন আপনি পাস করবেন, ঠিক আছে। তো এটা আসলে এটাও স্ট্রাকচার অনেক বেশি। তো এই স্ট্রাকচার হওয়ার কারণে এই আপনার রাইটিং আর হলো
স্পিকিংটা পাশ করা একটু তুলনামূলকভাবে ইজি, যেহেতু এখানে মেডিকেল টার্ম গুলো ইউজ হয় এবং আমরা তো রেগুলার মেডিকেল টার্ম গুলা ইউজ করে অভ্যস্ত, এই জন্য আমাদের জন্য দেখা যায় এগুলাতে আসলে পাশ করা খুব বেশি কঠিন হয় না। ঠিক আছে, ঝামেলাটা হয় আসলে রিডিং আর লিসেনিং এ। তো এই বইগুলো জিনিসগুলো কই পাবেন? তো এগুলো আসলে অনলাইনে রিসার্চ পাওয়া যায়, অথবা আপনারা যদি কোনো একটা গ্রুপ ক্রিয়েট করেন, আমরা সেই গ্রুপের মধ্যে এই রিসোর্স গুলো আপনাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে এইগুলা কিভাবে প্র্যাকটিস করতে হয়, যেমন আপনার বই পাওয়া যায়, আগেও বললাম জেসান কালেকশন বলে, রিডিং আর হলো আপনার লিসেনিং এর। তো ওগুলো আসলে হার্ড কপি কিনতে হয়, হার্ড কপি কিনে ওটার মধ্যে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। যেমন ওই যে একটু আগে আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনাকে দেখাইলাম, আপনি হলো ওইগুলো পড়বেন, আর হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউ গুলা টিক করবেন, অথবা শুনবেন, শুনে এই এমসিকিউ গুলা এখানে বসাবেন। ঠিক আছে, অথবা ইউটিউবের মধ্যে লিসেনিং এর অনেকগুলো ম্যাটেরিয়ালস আছে, আপনি চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আর ফিউচার এডের একটা বই আছে, ওগুলো যদিও পুরানো অনেক বেশি, ওদের মধ্যে আপনার স্পিকিং এবং আপনার রাইটিং এর বিভিন্ন ফর্মুলা দেওয়া আছে। অথবা অনেকেই এটা বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্র্যাকটিস করে এই জিনিসগুলো কারেক্ট করে। তো ইনস্টিটিউট থেকে প্র্যাকটিস করা ভালো, বিকজ হলো এগুলো একটু আপডেটেড থাকে। কারণ আগেই বললাম যে এখন যে ওইটি চলতেছে এটা হলো 2.0 বা 2.0। তো এইটা 2000 অ্যারাউন্ড 2018 বা 19 সালে হলো ওইটি 1.0 হতো। তো ওইটাকে রুলসে অনেক বেশি চেঞ্জ করে নতুন একটা ওইটি ব্যান্ড আপনার ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা হলো ওইটি 2.0। তো ও এখন পর্যন্ত ওইটি 2.0 চলতেছে। তো যেহেতু চেঞ্জ হয়েছে, মেটেরিয়ালস যেগুলো আছে এগুলো একটু পুরানো। ঠিক আছে, তো ওগুলা দেখা যায় অনেকে, যেমন আপনি লেটার লিখলেন, লেটার লেখার পর এটা কারেক্ট করাবেন কিভাবে? ঠিক আছে, ওরা যারা ইনস্টিটিউটে থাকে তারা হলো এটা কারেক্ট করে দেয়, ওরা এটা চেক করে বলে যে আপনার ভুল হয়েছে এই এই পোর্শন গুলাতে। ঠিক আছে, যেমন ধরেন আমি রাইটিং স্যাম্পলটা দেখাই, এখানের মধ্যে আপনি ডেট অফ বার্থ লিখলেন না বা এটা সাজাইলেন না ঠিক মতো, এটা আপনি তো বুঝতে পারবেন না। এটা বিভিন্ন ইনস্টিটিউট ওরা ঠিক করে দেয়। ঠিক আছে, আর স্পিকিংটা হলো মক দিতে হয়, মক দিয়ে দিয়ে স্পিকিংটা ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, অথবা আপনি যদি আপনার ফ্রেন্ড থাকে তার সাথে স্পিকিং করতে পারেন। তো এই দুইটা জিনিস হলো একটু ইনস্টিটিউট হেল্প লাগে। রিডিং এও লাগে, রিডিং এর লিসেনিং এ অবশ্য লাগে না। রিডিং এর মধ্যে আসলে কিভাবে আপনার অ্যাব্রিভিয়েশন গুলো ধরতে হয়, কিভাবে কোন পয়েন্টটা আগে পড়তে হয়, কোনটা পরে পড়তে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো হলো আপনার এইভাবে কারেক্ট করতে হয়, খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা আমাদের এই সেকশনটা চলে আসি যে কোনটাতে মার্কিং কিরকম। অলরেডি মার্কিং সম্পর্কে আমি আপনাদের বলে ফেলছি, যে লিসেনিং এ কত মার্ক কোন পার্টিকে, আমরা পিডিএফটা আপনাদের দিয়ে দিব কোনটাতে কিরকম সময় লাগে। ঠিক আছে, আর আমরা যে ব্যান্ড স্কোরটা বলতেছিলাম, এটাই হলো অ্যাকচুয়ালি সে ব্যান্ড স্কোরটা, যেটাকে আপনার গ্রেড বি পাইতে হয়। গ্রেড বিটা হলো আপনার আইএলটিএস 7.5 এর ইকুইভ্যালেন্ট। মানে আপনি আইএলটিএস 7.5 পেলে যে জিনিসটা, সেটা ওইটি বি গ্রেড পেলো সেটা, সেটা হলো 350 থেকে 350 থেকে অ্যারাউন্ড 440। আর 450 থেকে 500 এটা হলো আপনার লেটার গ্রেড এ। তো এ আর বি, এ পারেন নাকি বি পারেন ডাজন্ট ম্যাটার আপনার। এ পেলেও আপনি ওইটি সিট, প্ল্যাবের সিট বুক করতে পারবেন, অথবা আপনি যদি বিও পান তাও আপনি প্ল্যাবের সিট বুক করতে পারবেন। তো প্ল্যাবের সিট বুক করার জন্য আসলে বি পেলেই মোর দেন এনাফ। ঠিক আছে, তো কতটুকু সময় লাগে প্রিপারেশনের জন্য আগেই বললাম, যেহেতু ওইটি সম্পূর্ণ স্কিলের পরীক্ষা। তো এই জন্য আসলে ডিপেন্ড করতেছে আপনার উপর। অন এন এভারেজ যদি বলি, বাংলাদেশের এভারেজ স্টুডেন্ট তাদের মধ্যে অ্যারাউন্ড 2.5 থেকে 3 মাস লাগে মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য, যারা অ্যাকচুয়ালি বাংলা মিডিয়াম থেকে বিলংস করি আমরা, তাদের জন্য 2 থেকে 2.5 মাস লাগবে, ওই যে রিডিং আর লিসেনিংটার সাথে একটু হ্যাবিচুয়াল হইতে। আর আপনার রাইটিংটাও একটু ফর্মুলার ব্যাপার আছে, স্পিকিং ফর্মুলা, এটা 10-15 দিন লাগে আর কি। তো কেউ যদি ইংলিশে খুব বেশি সাউন্ড হন বা তার ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়, তাদের জন্য আসলে এটা খুব বেশি লাগে না। তারা আইএলটিএস দিতে পারেন, আইএলটিএস তাদের জন্য ইজি হওয়ার কথা। আবার ওইটাও দিতে পারেন, ওইটিতে তাদের 1 থেকে 1.5 মাস সময় লাগে আর কি। তাহলে এই ছিল মোটামুটি আমার ওইটি সম্পর্কে কথাবার্তা। ওইটি সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে, ইয়েস, ইউ শুড ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। ওকে, কারো যদি কোয়েশ্চেন না থাকে, আপনার কোয়েশ্চেন গুলো টুকে রাখেন, লাস্টে আমরা একটা কোয়েশ্চেন অ্যান্সারিং সেশন রাখছি, ওখানে আপনার কোয়েশ্চেন অ্যান্সার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আমি ডক্টর আমাকে রিকোয়েস্ট করবো প্ল্যাব ওয়ান সম্পর্কে একটু ডিটেলসে বলার জন্য। ওকে, তাহলে আমরা ওইটি সম্পর্কে একদম এ টু জেড আই থিঙ্ক ভালো মতো বুঝতে পারছি। হ্যাঁ, সো ওয়ান্স আপনি ওইটি ক্লিয়ার করলেন, হ্যাঁ, ওইটি বায়োস যেটাই হোক এটা ক্লিয়ার করলেন, আপনি তখন জিএমসি ওয়েবসাইটে গিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুলবেন নেসেসারি ইনফরমেশন দিয়ে। তারপর সেখান থেকে আপনি ল্যাব ওয়ান এক্সাম বুক করবেন। হ্যাঁ,
তো বুক করার আগে ওরা আপনাকে একটা অপশন দিবে যে প্লিজ সাবমিট ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভিডেন্স। হ্যাঁ, মানে আপনি যে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম টেস্ট দিচ্ছেন, ওইটা পাস করছেন, ওইটার এভিডেন্স তাকে দিতে হবে। ঠিক আছে? তো তারপর আপনি সেটাকে দিবেন। দেওয়ার পরে ইউ ক্যান বুক ইউর এক্সাম, প্ল্যাব ওয়ান এক্সাম। ঠিক আছে? এখন এই যে আপনি প্ল্যাব ওয়ান এক্সাম মানে দিবেন, সেটা কি এক্সাম? এটা হচ্ছে এক ধরনের, ওরা বলে যেটা, এটাকে বলে হচ্ছে অ্যাপ্লাইড নলেজ টেস্ট এক্সাম। হ্যাঁ, এখানে আপনাকে সিঙ্গেল বেসড অ্যান্সার দিতে হয়। 180টা কোয়েশ্চেন ইন 180 মিনিট, মানে 3 ঘন্টায়। 180 মিনিটে আপনাকে 180টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। সো পার কোয়েশ্চেনে আপনি 1 মিনিট করে পাচ্ছেন। ঠিক আছে? এটা, এবং এটা একটা সিঙ্গেল বেসড অ্যান্সার কোয়েশ্চেন থাকে এগুলি। একটা সিনারিও দিবে, অনেক বড় একটা সিনারিও দিবে। সেখান থেকে আপনি 5টা অপশন থাকে। আপনি আপনার যেটা উত্তর মনে হবে আউট অফ 5 সেটাকে মার্ক করবেন। এখন পর্যন্ত ওরা এটাকে হার্ড কপিতেই রাখছে, বাট যেহেতু ইউকেএমএল এ করছে, প্রবাবলি দিস ইয়ার অর এন্ড অফ দিস ইয়ার অথবা হয়তো বা নেক্সট ইয়ার থেকে ওরা এটা কম্পিউটার বেসড এক্সাম করে দিবে, জাস্ট লাইক দা মেম্বারশিপ এক্সাম গুলির মতো, এমআরসিপি এমআরসিএস এর মতো কম্পিউটার বেসড করে দিবে। বাট এখন পর্যন্ত এটা হার্ড কপি আছে। সো আপনি যদি ধরেন এখন এক্সাম দিতে যান, আপনি দেখবেন যে পরীক্ষার দিনই আপনাকে একদম এই মোটা একটা, মানে একটা পুরো বইয়ের মতো একটা বই দিবে। ঠিক আছে? কারণ 180টা প্রশ্ন আছে এটার মধ্যে, A4 সাইজের মোটা মোটা পেজ, 180টা কোয়েশ্চেন। তারপর ইনিশিয়াল পেজই মনে হয় রুলস রেগুলেশন লেখা, প্রায় 7-8টা পেজ থাকে। লাস্টের দিকে আরো কিছু রুলস রেগুলেশন লেখা থাকে। তারপর নর্মাল ভ্যালুগুলি দেওয়া থাকে। তো এই মোট মাট মিলে প্রায় আপনার 200-র মতো একটা পেজের একটা এরকম আপনি বান্ডেল পাবেন। ঠিক আছে? তো এটা মানে দেখতেই মানে খুবই আনইউজুয়াল, কারণ আমরা এরকম পরীক্ষা দিয়ে অভ্যস্ত না। ঠিক আছে? এবং আপনি আপনি একটা পেন্সিল দিয়ে এই সবকিছু মার্ক করবেন। হ্যাঁ, তো এখানে আপনাকে মূল কথা হচ্ছে আপনাকে 180 মিনিটে 180টা কোয়েশ্চেন সলভ করা। এটাই হচ্ছে খেলা। ঠিক আছে? প্ল্যাব ওয়ান পাস করার এটাই হচ্ছে মেইন জিনিস, যে আপনাকে 1 মিনিটের জন্য একটা কোয়েশ্চেন আপনি শেষ করতে পারেন। হুম। আচ্ছা, তাহলে এই যে আপনার, তাহলে প্ল্যাব ওয়ান কি? প্ল্যাব ওয়ান একটা রিটেন এক্সাম, এক ধরনের থিওরিটিক্যাল এক্সাম। আপনি যা পড়ছেন সেটা আপনাকে একটা সিনারিওর মধ্যে সেই নলেজ অ্যাপ্লাই করে আপনাকে আউট অফ দ্য 5 অপশনস একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করে মার্ক করতে হবে। ঠিক আছে? এবং এগুলো অবশ্যই কি হতে হবে, আপনার ইউকে তে যে সমস্ত প্র্যাকটিস বা ইউকে তে যে সমস্ত প্রোটোকল ওরা ফলো করে ওই বেসিসে করতে হবে। আমাদের দেশে আমরা হয়তোবা সেম সিনারিওতে একটা জিনিস করি, বাট ইন দ্য সেম থিং ওরা ইউকে তে হয়তোবা ডিফারেন্ট ভাবে ম্যানেজ করতেছে। তো আপনাকে অ্যান্সার দিতে হবে সেটা বেসড অন ইউকে, কারণ আপনি ইউকে তে প্র্যাকটিস করার জন্য এই পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি যে অন এন এভারেজ কিরকম পাস করে এবং পরীক্ষার পাস মার্কটা আসলে কিরকম। তো একটা রিসার্চে দেখা গেছে যে ইন লাস্ট 5 ইয়ার্স ওভারঅল প্ল্যাব ওয়ান এক্সাম পাস করার মানে পাস করতেছে ক্যান্ডিডেট এরকম হচ্ছে অ্যারাউন্ড 69 to 75। মানে আপনি অন অ্যাভারেজ যদি ধরেন অ্যারাউন্ড 70% মতো মানুষ পাস করতেছে। যতজন মানুষ পরীক্ষা দিচ্ছে অ্যারাউন্ড দ্য ইয়ার, মানে বছরে 4 বার দিচ্ছে, সেইগুলোর মধ্যে দেখা গেছে যে এরকম 70-র মতো একটা পার্সেন্টেজ পাস করে। মানে রিমেইনিং যে 30% তারা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারতেছে না। ঠিক আছে? আচ্ছা, আর পাস মার্কটা কি? প্ল্যাব ওয়ানে পাস মার্ক জিনিসটা হচ্ছে যে ওরা তো 180টা কোয়েশ্চেনে আপনার পরীক্ষা নিচ্ছে, তাই না? তো এই 180-র মধ্যে ওরা ইউজুয়ালি ধরে 65%-এর মতো একটা, মানে অন এভারেজ 65% ধরে। বাট এটা ডিপেন্ড করে যে ওই দিন ওই কোয়েশ্চেনটার ডিফিকাল্টি লেভেল কেমন ছিল এবং ক্যান্ডিডেটরা কিরকম পারফরমেন্স করছে। হয়তোবা যদি খুব বেশি ডিফিকাল্ট হয়ে থাকে, এবং তখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই কি করবে, ওই অ্যান্সার গুলি কি ঠিক মতো দিতে পারবে না। আলটিমেটলি আপনার মার্ক উঠবে কম। তখন ওরা এই পাস মার্কটা 65 থেকে কমায় হয়তো বা 62 বা 60%, 60% নিবে না, 60 অ্যাবভই নেয়। 62% হয়তো করে দিল, তখন আপনার কাট মার্ক কি হবে, আর একটু কমে আসবে, হয়তো 115, 113। হ্যাঁ, এরকম অ্যাভারেজে এরকম এসে পড়বে। ঠিক আছে? সো ইটস সেফ যে আপনি যদি টার্গেট রাখেন যে আমি 120 পাবো, 120 হচ্ছে একদম সেফ সাইড রাখা। যদিও এখন পর্যন্ত 118-র উপরে কখনোই কাটমার্ক উঠে নাই, বাট 120 রাখা হচ্ছে ইটস ইউর সেফ সাইড। আপনি 180টার মধ্যে যদি 120 পান, তাহলে আপনি মোটামুটি শিওর যে আপনি হয়তো পাস করবেন। ঠিক আছে? এখন শুনতে হয়তো বা মনে হচ্ছে খুব ইজি, 180টার মধ্যে 120টা পারা মানে কি, আপনার 60টা কোশ্চেন আপনি ভুল দাগানো। আপনার হয়তো মনে হতে পারে যে না আমি তো ভালো মতো পড়বো, কারণ কোনোভাবে আমার 60টা কোশ্চেন রং হতে পারবে না। ঠিক আছে? কিন্তু এটা আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ ওরা কোশ্চেনটাকে ডিজাইনই করে এরকম যে কখনোই মানে এত হাই কাটমার্ক উঠবে এটা পসিবল না। ঠিক আছে? হ্যাঁ, আপনি হয়তোবা অনেক ভালো পাইতে পারেন, মেবি ইউ ক্যান স্কোর 150 অ্যারাউন্ড,
অনেক সময় 1.55, 158 এরকম স্কোরও আসে। বাট 180-তে 80 পাবেন বিষয়টা মানে এরকম টার্গেট রাখার দরকারই বাকি, আপনাকে দিন শেষে হচ্ছে পাস করতে হবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আপনার জন্য 120 টার্গেট রাখা খুবই ইজি, মানে খুবই সেফ। এবং সেটা রাখলে আপনি মোটামুটি শিওর এবং আপনি পাস। কারণ দিন শেষে আপনার লাগবে পাস, আপনি কত মার্ক পেয়ে পাস করছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি পাস করতেছেন কিনা সেটাই হচ্ছে ফ্যাক্ট। এবং এখানে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে যে দেখেন যে এত মানে এত অ্যাভেলেবল সোর্স থাকে, এত মানুষ প্রতি বছর পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে থেকেও দেখেন যে মিনিমাম 25 to 30% পিপল আর ফেইলিং, তারা কিন্তু পাস করতেছে না, ঠিক আছে? কারণ এখানে হয়তোবা তাদের স্ট্র্যাটেজিক্যাল বা টাইম ম্যানেজমেন্টের কোনো একটা ইস্যু আছে। কারণ প্ল্যাব ওয়ান এক্সামটা মেইন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এবং আপনি কি স্ট্র্যাটেজি ফলো করতেছেন সেটার উপর ডিপেন্ড করে পাস ফেল, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি বুকিং এর বিষয়ে আসি বা মানে লোকেশন অনুযায়ী, যে ইউজুয়ালি আমাদের বছরে 4 বার হয় পরীক্ষা, প্ল্যাব ওয়ান বা ইউকেএমএলএ ওয়ান যেটা, সেটা হচ্ছে একটা ফেব্রুয়ারিতে, একটা মে, একটা অগাস্ট, একটা হচ্ছে নভেম্বর। তো ইউজুয়ালি ওরা কি করে, ওরা বিভিন্ন ধাপে ধাপে এরকম সিট রিলিজ করে জিএমসি। তো ওদের কোনো আলাদা কোনো মানে ওয়েবসাইট নাই যেখানে ওরা আপডেট করে কবে সিট ছাড়বো, এরকম না। বাট ইউজুয়ালি ওরা বলে যে লাইক ওদের ওয়েবসাইটে ঢুকলে এরকম আপনি দেখতে পাবেন যে অমুক তারিখ 2টা থেকে, ইউকে টাইম 2টা থেকে আমাদের ওয়েবসাইট অনেক বেশি বিজি থাকবে। ইউকে টাইম 2টা না, ইউকে টাইম ইউজুয়ালি 10টার সময় ওরা ছাড়ে সিটগুলি। সো অন দ্যাট ডে আমরা 10টা থেকে অনেক বেশি বিজি থাকবো ডিউ টু রিলিজ অফ প্ল্যাব ওয়ান সিটস, মানে ইউকেএমএলএ সিটস রিলিজ করার জন্য, ঠিক আছে? তো ওরা এরকম ভাবে এরকম একটা নোটিশ দেয়। এবং কিছু ওয়েবসাইট থাকে যাদেরকে আপনি গুগলে সার্চ দিলে পেতে পারেন যে সম্ভাব্য প্ল্যাব ওয়ান সিট রিলিজের তারিখ কবে হতে পারে। তো তখন আপনি একটা ডেট পাবেন যে অমুক তারিখ ওরা এরকম ধরেন ফেব্রুয়ারি বা মে ডায়েটের কিছু সিট রিলিজ করবে। তো ওরা ইউজুয়ালি 2টা ডায়েটের সিট রিলিজ করে। ধরেন ওরা আজকে, ধরেন কালকে, ওরা এখন কি মাস, ফেব্রুয়ারি মাস, ওরা কালকে সিট রিলিজ করবে, ঠিক আছে? সো ওরা সিট রিলিজ করবে ধরেন মে এবং অগাস্টের। তো মেয়ের ধরেন সিট রিলিজ কিন্তু ওরা এর আগের বার যখন রিলিজ করছে তখন 50% রিলিজ করছিল, এখন বাকি 50% ওরা এই কালকে রিলিজ করবে, এবং অগাস্টের ফার্স্ট 50% কিছু রিলিজ করবে, ঠিক আছে? তো নেক্সট টাইম ওরা ধরেন আরো 3 মাস পরে যখন আবার সিট রিলিজ করবে, তখন ওদের আর মেয়ের কোনো আপনি সিট পাবেন না, তখন পাবেন হচ্ছে অগাস্টের যে বাকি 50% বা 40% যে সিট ওরা রিজার্ভ রাখছিল ওগুলি রিলিজ করবে, এবং নভেম্বরের কিছু সিট ওরা রিলিজ করবে, ঠিক আছে? হ্যাঁ, মেয়ের কিছু সিট আপনি তখনও পেতে পারেন, ওগুলো আপনি হয়তোবা এই যে লোকাল সাবকন্টিনেন্ট এরিয়াগুলোতে পাবেন না, যেমন বাংলাদেশ, হ্যাঁ ইন্ডিয়া, এগুলোতে আপনি পাবেন না। ইউকে তে খুব অ্যাভেলেবেল সিট পাওয়া যায়। আমরা যখন এক্সাম ভেন্যু দেখবো, দেখবো যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কান্ট্রিতেই হয়। কিন্তু আমরা কি প্রেফার করি, আমরা প্রেফার করি যেহেতু আমরা বাংলাদেশে আছি, আমাদের জন্য বাংলাদেশে পরীক্ষাটা দেওয়া ইজিয়ার, তাই না? আপনি ধরেন ঢাকাতেও নাই, আপনি ধরেন আছেন সামওয়্যার ইন নর্থ বেঙ্গল, আপনি নর্থ বেঙ্গল থেকে তাও আপনি ঢাকায় কিন্তু আসতে পারবেন। এটা কিন্তু এতটা হেক্টিকের কোনো বিষয় না। আপনি 2 দিন আগে আসলেন ঢাকায়, ঢাকায় এসে পরীক্ষা দিলেন, পরীক্ষার পর চলে যেতে পারবেন, দ্যাটস ফাইন। বাট একটা ডিফারেন্ট কান্ট্রিতে গেলে এখানে ভিসার ইস্যু আছে, এখানে আর্থিক কিছু সমস্যা থাকতে পারে, বা ওভারঅল ইটস ভেরি ডিফিকাল্ট আর একটা দেশে গিয়ে পরীক্ষা দেওয়াটা, ঠিক আছে? সো উই প্রেফার যে আমরা বাংলাদেশে পরীক্ষা দেই। এবং এজন্যই আমাদের মধ্যে মানে এরকম একটা কথা আপনারা শুনে থাকবেন প্রায়, যে প্ল্যাব ওয়ান এক্সামে সিট পাওয়া যায় না। সিট পাওয়া যায় না বলতে যে আপনি প্রেফারেবল আপনার বাংলাদেশে সিটটা পাচ্ছেন না, বাট আপনি কিন্তু ইউকে তে সিট অ্যাভেলেবেল পাবেন। ইউকে তে অলওয়েজ সিট অ্যাভেলেবেল, ঠিক আছে? এখানে যাওয়াটা আমাদের জন্য একটু ঝামেলা এবং কষ্টকর, এজন্য হয়তো বা আমরা ওখানে যেতে পারি না, অনেকে আর্থিক কারণে আমরা যেতে পারি না। তো এসব বিষয়ে এজন্য বলে যে প্লেবনে সিট অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট অ্যাকচুয়ালি যে বাংলাদেশে পাওয়া যায় না, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক দেশে সিট আপনার অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এই হলো আপনার প্ল্যাব ওয়ান কথাবার্তা। তো আমাদের এখন দেখা গেছে কি মাঝখানে কোভিড এর সময় এটা ছিল যে প্ল্যাব ওয়ান পাস করার পর আপনাকে একটা 3 বছরের টাইম ফ্রেমের মধ্যে প্ল্যাব টু কমপ্লিট করা ওরা অ্যালাউ করতো। বাট এই যে ওরা লাস্ট এটা আপডেট করছে নভেম্বর ডাটের আগে দিয়ে, যে ওই ইয়েটা হচ্ছে ওরা স্পেশালি কোভিড ক্যান্ডিডেটদের জন্য দিছিল ডিউরিং কোভিড, বাট যেহেতু এখন আর প্যান্ডেমিক নাই, ওরা এটাকে আবার 3 থেকে 2 বছরের রিডাকশন করে দিছে। তো এখন থেকে আপনার আবার প্ল্যাব ওয়ান পাস করার পর 2 বছরের মধ্যে প্ল্যাব টু অবশ্যই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সাপোজ ইউ আর সামওয়ান হু হ্যাজ ক্লিয়ার প্ল্যাব ওয়ান ইন ফেব্রুয়ারি 2025, সো আপনাকে 2027 ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই প্ল্যাব টু ক্লিয়ার করতে হবে, আদারওয়াইজ আপনি প্ল্যাব টু দেওয়ার ক্রাইটেরিয়া আবার হারায় ফেলবেন, ঠিক আছে? আপনাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। আচ্ছা, তো প্ল্যাব টু জিনিসটা কি? প্ল্যাব টু জিনিসটা হচ্ছে যে প্ল্যাব ওয়ান হচ্ছে একটা থিওরিটিক্যাল মানে রিটেন এক্সাম,
আর প্ল্যাব টু জিনিসটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সাম, অস্কি স্টাইলে যে এক্সামটা হয়। জাস্ট লাইক আমরা অস্পিতে যেরকম থাকে না, বিভিন্ন স্টেশনে আমরা ঘুরি, এখানে 5 মিনিট, তারপর বেল বাজে আমরা আরেক স্টেশনে যাই, তারপর ইন বিটুইন আমাদের 2টা রেস্টিং স্টেশন থাকতো। সিমিলারলি এরকম প্ল্যাব টুতে 16টা স্টেশন থাকে, বাট এক্সামটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যেমন আপনার কাছে আসবে হচ্ছে ধরেন কাউন্সিলিং স্টেশন, যে একটা সিজোফ্রেনিক পেশেন্ট আসছে, তাকে কাউন্সিলিং করো। হ্যাঁ, অথবা ধরেন আসবে যে ওই যে ওদের খুব কমন হচ্ছে যে সিম্মান থাকে, মানে টকিং ম্যানিকুইন বলে, মানে পুতুলগুলো কথা বলে যেটা, তাদের উপর আপনাকে ইমার্জেন্সি কেসগুলি দিবে। যে আপনি একটা কিউবিকাল এরকম রুম বা বক্সের মতো থাকে, আপনি ওটাতে এন্টার করবেন। এন্টার করার পর থেকে আপনাকে 8 মিনিট স্টার্ট করবে। 8 মিনিটের মধ্যে আপনাকে ওই ম্যানিকুইন যে প্রবলেম বলতেছে, যে ধরেন বললেন যে ডক্টর আই এম হ্যাভিং সিভিয়ার চেস্ট পেইন, আই ফিল আই ক্যান নট ব্রিথ, বা বললো যে ডক্টর আই থিঙ্ক আই এম ব্লিডিং, বা হয়তো বা ম্যানিকুইন উল্টাপাল্টা ড্রাউজি কথা বলতেছে। হ্যাঁ, মানে আপনার কাছে ম্যানেজমেন্ট চাচ্ছে, অ্যাকিউট ম্যানেজমেন্ট করা, ওইটাকে আপনাকে প্র্যাকটিক্যালি ওইটা ইয়ে করতে হবে, পারফর্ম করতে হবে, যে আপনি কিভাবে সিপিআর দিচ্ছেন, ক্র্যাশ কার্টের কোথায় কি আছে জানেন কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম। প্ল্যাব টু হচ্ছে একদম ডিফারেন্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম। এবং অবশ্যই আপনাকে প্ল্যাব টু দেওয়ার ভেন্যু কিন্তু একটাই, ইউকে তে গিয়ে দিতে হবে, অন্য কোনো দেশে কিন্তু দেওয়া যাবে না। যেহেতু আপনি ইউকে তে প্র্যাকটিস করবেন, আপনাকে ওই পরীক্ষাটা ইউকে তে গিয়েই ওদের দিতে হবে, অন্য কোনো দেশে দেওয়ার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সো প্ল্যাব টুর ডিসকাশন আসলে এটা আজকের না, জাস্ট আমি একটা ওরিয়েন্টেশন দিলাম যে প্ল্যাব টু এক্সামটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম। ঠিক আছে। আচ্ছা, এখন একটা টপিকে আসি, যে আসলে আমাদের রিসেন্টলি অনেকের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে, যে এতদিন প্ল্যাব ছিল, এখন ইউকেএমএল হয়ে গেছে, এখন জিনিসটা আসলে পরিবর্তনটা কি আসছে। হ্যাঁ, মানে এই যে প্ল্যাব থেকে ইউকেএমএল ওরা লাস্ট ইয়ার করলো, অগাস্ট থেকে ওরা ইউকেএমএল স্টার্ট করছে। ঠিক আছে, তো এই জিনিসটাতে কি পরিবর্তন আসছে, বা অ্যাজ আইএমজিস, মানে আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মেডিকেল গ্রাজুয়েট, তাহলে আমাদের উপর এটার প্রভাব কি পড়তে পারে, তাই না? আমাদের সবার মনে এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আছে। তো জিনিসটা হচ্ছে যেটা আমি শুরুতে বলছিলাম, যে এই এই এক্সামটা দিয়ে আমরা কি করতেছি, আমরা ইউকে তে প্র্যাকটিস করার জন্য একটা লাইসেন্স পাচ্ছি। হ্যাঁ, আপনি জিপি প্র্যাকটিস করতে পারবেন, আপনি যদি প্রাইভেট কোনো প্র্যাকটিস করতে চান ইউকে বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলি আছে, ইউরোপিয়ান কান্ট্রি না, মানে আপনার যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইউকে এর আন্ডারে যেগুলি পড়ে, ওখানে কোথাও যদি আপনি প্র্যাকটিস করতে চান, আপনি এই লাইসেন্স পাওয়ার জন্য এই এক্সামটা আপনি দিচ্ছিলেন, তাই না? তো আপনি যখন বাংলাদেশ থেকে পাশ করছেন, বাংলাদেশের বিএমডিসি রেজিস্ট্রেশন নিতে তো আপনার কোনো পরীক্ষা দিতে হয় না, তাই না? আপনি ইন্টার্নশিপ যখন ক্লিয়ার করছেন, আপনি অ্যাপ্লাই করছেন বিএমডিসি তে, তারপর আপনাকে একটা বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিছে ওরা, রাইট? তো আহ, এখন ওদের দেশের যারা ইউকে তে যারা ছিল, মানে ধরেন ইউকে মেডিকেল ইউনিভার্সিটি থেকে যারা পাশ করতো, ওদের জন্য নিয়মটা এরকম ছিল যে সে ইউকে থেকে পাশ করছে, তার আলাদা করে কোনো লাইসেন্স এক্সাম দেওয়া লাগতো না, সে ডিরেক্টলি কিন্তু জিএমসি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যেত, জাস্ট লাইক আস। কিন্তু এখন ওরা বলতেছে যে না, আপনি মানে যেই মেডিকেল গ্রাজুয়েটই হোক না কেন, আপনি ইউকে থেকে পাশ করছেন বা আউটসাইড ইউকে, অ্যাজ আ মেডিকেল গ্রাজুয়েট আপনি যদি ইউকে তে প্র্যাকটিস করতে চান, আপনাকে অবশ্যই এই লাইসেন্স এক্সাম দিতে হবে। সো এখন এই ইউকে এমএলএ জিনিসটা হয়ে গেছে হচ্ছে ফর অল মেডিকেল গ্রাজুয়েটস, ইররেসপেক্টিভ অফ হুইচ মেডিকেল ইউনিভার্সিটি দে হ্যাভ পাসড ফ্রম। এটা ম্যাটার করে না আপনি ইউকে পেপার থেকে পাশ করছেন নাকি অন্য দেশ থেকে পাশ করছেন, আপনার নাগরিকত্ব কি সেটাও ম্যাটার করে না। আপনি মেডিকেল গ্রাজুয়েট, আপনি ইউকে তে প্র্যাকটিস করতে চান, আপনাকে এখন থেকে মানে ফ্রেশার আপনি, আপনাকে এখন অবশ্যই এটা কি করতে হবে, ইউকেএমএল এ পরীক্ষাটা দিতে হবে, মানে ইউকে মেডিকেল লাইসেন্স অ্যাসেসমেন্ট এক্সাম, এই পরীক্ষাটা আপনাকে পাশ করতে হবে। ঠিক আছে, তো এখন আপনি যদি ওদের ওয়েবসাইটে ঢুকেন, দেখবেন যে ওরা লিখছে যে আসলে এখানে কন্টেন্ট ম্যাপ কোনো কিছু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, তারপর হচ্ছে জাস্ট লাইক প্ল্যাব যেরকম ছিল ইউকেএমএল এও এখনো সেরকমই আছে। কিন্তু আপনি যদি একটু মানে দেখেন, রিকল গুলি যদি দেখেন, যে আগে যখন প্ল্যাব ছিল তখনকার এক্সাম প্যাটার্ন, মানে কোয়েশ্চেন প্যাটার্ন, এবং এখনকার কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু অনেকটা কিছুটা ডিফারেন্ট। মানে আরো মানে যত দিন যাচ্ছে এই ডিফারেন্স কিন্তু ধীরে ধীরে বাড়তেছে। ঠিক আছে, যেমন আগে দেখা যেত কি, মানে দিত ক্লিনিক্যাল সিনারিও দিত একদম গাইডলাইন বেসড, ইউকে গাইডলাইন বেসড, যেগুলো আমরা সবসময় বইয়ে পড়ে আসতেছি ওরকম। কিন্তু এখন দিচ্ছে যে একদম টিপিক্যাল ইউকে তে যেগুলি ডে টু ডে ওরা প্র্যাকটিস করে। ঠিক আছে, যেমন একটা ইমার্জেন্সিতে ব্লিডিং আসলে, আপনার এখন ধরেন ইমার্জেন্সি ব্লাড লাগবে, তো আপনি কাকে কল করবেন? ধরেন আমরা তো কি জানি যে আমরা ব্লাড ফর ব্লাড দিচ্ছি, ব্লাড লস হয়েছে, হ্যাঁ আমরা ব্লাড ট্রান্সফিউশন করব, একদম বেস্ট ম্যানেজমেন্ট। বাট যদি ইনিশিয়াল বলেন তখন আমরা ফ্লুইড দিব ওয়াইল উই আর প্রিপেয়ারিং ফর দ্য ব্লাড ট্রান্সফিউশন। ঠিক আছে, কিন্তু হয়তো বা এখন আপনাকে কোশ্চেন সেটা করবে না, আপনাকে কোশ্চেন করবে যে হ্যাঁ এখন যেহেতু তার ব্লাড লাগবে, তুমি কোন ডিপার্টমেন্টকে কল করবা বা কোন সেক্টরে তুমি যাবা। মানে এগুলি তো আর আমরা শুনে অভ্যস্ত না।
ওদের কোন ডিপার্টমেন্ট আছে, ওদের তো অনেক ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওদের আলাদা, সবকিছুর জন্য ওদের আলাদা সেক্টর আছে, ম্যান পাওয়ার আছে। ঠিক আছে, তো এগুলিতে আমরা আসলে জেনে অভ্যস্ত না, কারণ আমাদের দেশে তো এরকম কিছু নাই। আমাদের দেশে কিসের ইমার্জেন্সি, কিসের কি, যেখানে যে আসতেছে আমরা কিন্তু সেভাবে ম্যানেজমেন্ট দিয়ে যাচ্ছি। তো এই ইউকে তে কোথায় কি কল করতে হয়, বা ওদের ইথিক্যাল কিছু বিলিফ আছে যেগুলি কন্টিনিউয়াস আপডেট হয়। ঠিক আছে, তো ওদের এই সমস্ত প্র্যাকটিস বেসড কোয়েশ্চেন গুলি খুব বেশি আসে, মানে একদম ক্লিনিক্যাল বেসড, যেগুলি আমরা আসলে বিভিন্ন মেম্বারশিপ এক্সামের যে পেপার গুলি থাকে, ক্লিনিক্যাল পার্ট থাকে, ওইসব কোয়েশ্চেনে এগুলি এই ধরনের প্যাটার্ন মানে আসাটা স্বাভাবিক। আর প্ল্যাব বা জিপি প্র্যাকটিসের জন্য আমরা যে পরীক্ষা দিচ্ছি, লাইসেন্স এক্সাম, এখানে এগুলি আসাটা খুব অস্বাভাবিক বিষয় ছিল, মানে আসার কথা ছিল না, যেগুলি এখন ওরা ধীরে ধীরে বাড়াচ্ছে, দিন দিন বাড়াচ্ছে। এমন না যে নর্মাল কোয়েশ্চেন দিচ্ছে না, দিতেছে, কিন্তু ক্লিনিক্যাল বেসড বা একদম প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন গুলি ওরা হঠাৎ করে অনেক বেশি বাড়াচ্ছে। যত ডায়েট যাচ্ছে, আপনি যদি এগুলো একটু ইয়ে করেন, দেখলে আপনাদেরও মনে হবে যে কোয়েশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং ইন ফিউচার, যেহেতু মানে আপনারা যেহেতু আন্ডার গ্রাজুয়েট, ইন ফিউচার যখন আপনারা পরীক্ষা দিবেন, হয়তোবা তখন এটা একদম ক্লিনিক্যাল হয়ে যাবে পরীক্ষাটা। ঠিক আছে। আচ্ছা, আর এমনিতে কোনো কিছু চেঞ্জ হয় নাই, লাইক আদার কোনো কিছু চেঞ্জ নাই, সেম এখনো দুইটা পার্টি আছে, সেম এখনো কি করতে হয়, ওই যে ইংলিশ পরীক্ষার আগে পাশ করতে হয়, তারপর আপনি বুক করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে যে এই যে আপনি পরীক্ষা দিবেন, মানে আপনি ইউকে তে সেটেল হতে চাচ্ছেন, বা ধরেন ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তো কেন আপনি প্ল্যাবই নিবেন, কেন কোনো মেম্বারশিপ এক্সাম না, বা কেন এএমসি না, ঠিক আছে, কেন ইউএসএমএল না? এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এটা আই উইড রিকোয়েস্ট ডক্টর তৌফিক, আপনি এটা যদি বলেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বাইরে, বাংলাদেশের বাইরে প্র্যাকটিস করার জন্য লাইসেন্সিং এক্সাম দেওয়া লাগে মোটামুটি সবগুলো দেশে। তো লাইসেন্সিং এক্সামের মধ্যে আমরা মোটামুটি সবাই বলি যে প্ল্যাব বা ইউকেবেল এর কথা, তো ওয়াই নট আদার। একদম যদি সুপিরিয়র এক্সামের কথা বলি, একদম টপ নচ বা নাম্বার ওয়ানে যদি বলি, সেটা হলো ইউএসএমএল। তো আপনি যদি ইউএসএ তে প্র্যাকটিস করতে যান, আপনাকে অবভিয়াসলি ইউএসএমএল ক্লিয়ার করতে হবে। কিন্তু ইউএসএমএল ক্লিয়ারের ব্যাপারটা হলো যে অনেকগুলা ড্রব্যাক। ড্রব্যাকে এক, আমি যদি এক্সামের যদি বলে যে এক্সাম হার্ড কোনটা, অবভিয়াসলি ইউএসএমএল হার্ড। হার্ডটা যদি ম্যাটার করে না, অ্যাকচুয়ালি ম্যাটার করে যেটা, সেটা হলো যে কয়েকটা ব্যাপার। ফিনান্সিয়াল দিক থেকে যদি বলি, সেটা হলো এটা মোটামুটি ভালো রকমের এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 30 লাখ এর মতো লাগে, 30 লক্ষ টাকার মতো লাগে এটা পুরোটা কমপ্লিট করতে। তারপর আপনি কমপ্লিট করলে কিন্তু আপনার স্কোর যদি ভালো না হয়, আপনার ইউএসএ তে জব পাওয়ার চান্স অ্যাজ এ রেসিডেন্ট হিসাবে খুবই কম। দেখা গেছে অনেকেই আছে যে আপনার ইএসএলই কমপ্লিট করছে, কিন্তু কোনো ধরনের ম্যাচ, যেটাকে বলে রেসিডেন্সি ম্যাচ হয় নাই। হ্যাঁ, আবার ওদের একটা ব্যাপার আছে, ইয়ার অফ গ্রাজুয়েশন, লাইক আপনি পাশ করার কত বছর পর অ্যাপ্লাই করতেছেন, 3 বছর 4 বছর, লাইক যতই আর্লি অ্যাপ্লাই করবেন তত দ্রুত চান্স পাওয়া যায়, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে। তো ওই তুলনায় আসলে ঝামেলায় আপনার ইউএসএমএল এটা চুজ করা। এরপর আপনি নিউজিল্যান্ডে সেট হয়েছেন, এনজেট্রিক্স এক্সাম আছে। সাথে হলো আপনার অস্ট্রেলিয়াতে আছে এএমসি এর। এবং আপনি যদি মিডল ইস্টের কথা বলেন, লাইক সৌদি আরবিয়া, ওইটাতে এসএমএলই বলি, সৌদি আরবের মেডিকেল লাইসেন্সিং অ্যাসিস্ট্যান্ট, এসএমএলই এক্সাম আর কি। তো ওগুলাতেও দেখা যায় যে অ্যাকচুয়ালি ওরা প্রিফার করে যে ওদের লোকাল পিপলকে, লাইক 100টা যদি সিট থাকে, ওরা 80টা সিট প্রিফার করে ওদের লোকাল পিপল যাতে ঢুকে। তো দেখা যায় যে আইএমজি দের জন্য আসলে 20 সিটস বা আরো একটু কম থাকে। তাই এই জন্য ওগুলাতে আসলে এন্টার করা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। কিন্তু প্ল্যাবের বেলা যেটা আছে, ওদের এরকম কোনো রেশিও নাই। আপনি যদি কেপেবল হন, তাহলে অবশ্যই আপনি প্ল্যাব দিয়ে ঢুকতে পারবেন। আমার ক্যাম্পাস থেকে শুরু করে আপনাদের ক্যাম্পাসে দেখবেন অনেকেই প্ল্যাব দিয়ে এনএইচএস, ন্যাশনাল হেলথ সেক্টর যেটা আছে, এনএইচএস এ প্র্যাকটিস করতেছে। এবং দেখা গেছে অনেকেই আপনাদের ক্যাম্পাসের মধ্যেই দেখবেন যে কনসালটেন্ট হয়ে গেছে। ঠিক আছে। তো এই রুটটা তুলনামূলকভাবে আমাদের জন্য ইজি। এবং এখানে আরেকটা ব্যাপার থাকে প্ল্যাবের জন্য। আহ, আবার আপনি গাইনিতে যদি আপনি যান, এখানে এমআরসিওজি এক্সাম আছে। আর যদি আপনি ইমার্জেন্সি মেডিসিনে ক্যারিয়ার করতে চান, এমআরসিইএম, এমআরক্যাম যেটাকে বলে, অথবা আপনার এমআরসিএস, এমআরসিপি, সার্জারির জন্য এমআরসিএস এবং মেডিসিনের জন্য এমআরসিপি, এবং এমআরসিপিআই সাইকেট্রির জন্য আছে আলাদা করে। কিন্তু এই রুটগুলোর একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো, ধরেন আপনি বাংলাদেশ থেকে এমআরসিপি কমপ্লিট করলেন, আপনি বাংলাদেশ থেকে যেভাবে মেডিসিন প্র্যাকটিস করছেন বা যেভাবে করতেন, আপনার কাছে মনে হচ্ছে যে না, আমার কাছে এমআরসিপিটা বেটার লাগছে। আপনি এমআরসিপি দিয়ে গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে আপনার কাছে সার্জারি ভালো লাগতেছে। যেহেতু আপনি এখন স্পেশালিটি ঢুকে গেছেন, আপনার জন্য কিন্তু আবার প্রথম থেকে আবার শুরু করতে হবে, আবার আপনার সিবি বিল্ড আপ করতে হবে, ঝামেলা আর কি। অথবা আপনি সার্জারি দিয়ে গেছেন, আপনি যেভাবে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে প্র্যাকটিস করতেন, ইংল্যান্ডে তো আসলে ওভাবে প্র্যাকটিস করতে পারবেন না। দেখা গেছে আপনি ওদের প্র্যাকটিসের যে নিয়মটা, ওটা আপনার কাছে ফ্রাস্ট্রেটেড লাগতেছে।
ঠিক আছে, কিন্তু আপনি যদি প্ল্যাব রুটে যান তাহলে কিন্তু আপনি অ্যাজ এ মেডিকেল অফিসার, FY2 লেভেল, যেটা ফাউন্ডেশন ইয়ার 2 লেভেল, যেটা আমাদের মেডিকেল অফিসার যেটা ইকুইভ্যালেন্ট, ধরে নেন বা বোঝার সুবিধার্থে আপনি মেডিকেল অফিসার হিসেবে যাচ্ছেন। ধরে নেন আপনি যে কোনো হসপিটালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেন, আপনি কিন্তু মেডিসিন দেখতেছেন, সার্জারি দেখতেছেন, গাইনি দেখতেছেন, পেডি দেখতেছেন। তার মানে আপনার কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু এক্সপোজ হচ্ছে, এবং আপনি কিন্তু ওখান থেকে কাজ করে বুঝতে পারতেছেন যে ওখানে কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করে মজা পাচ্ছেন বা আনন্দ পাচ্ছেন, বা আপনার কাছে মনে হচ্ছে না জিনিসটা আমার জন্য আছে। তো এই যে আপনার, এই যে আপনি প্রত্যেকটা সাইট এক্সপ্লোর করতে পারতেন, যেমন ওদের এখানে কিছু ব্যাপার আছে জিপি। হ্যাঁ, ওদের আলাদা ডিগ্রি আছে জিপির উপরে, এমআরসি ও জিপি, এমআরসি জিপি। তো জিপি আপনার ভাল লাগতেছে, কিন্তু আপনি সার্জারির এমআরসিএস কমপ্লিট করে গেছেন, তো আপনার জন্য কিন্তু ঝামেলা আবার নতুন করে স্টার্ট করা। ঠিক আছে, আবার সবকিছু এক্সপ্লোর করা। তো আপনি যে সাইডটা কাজ করে ভালো লাগতেছে, আপনি তো সারা জীবন ওইটা নিয়েই থাকবেন, রাইট? আপনার ধরেন ইউকে তে আপনি ঢুকলেন, ঢোকার পর আপ টু আপনার লাস্ট ব্রেথ পর্যন্ত আপনি তো ওইটাতেই সাইডে থাকবেন, যেহেতু যে সাব স্পেশালিটি যেটা বলে বা স্পেশালিটি, ওই সেক্টরটা যেহেতু আপনার লাইফ লং একটা ডিসিশন। তো এটা বেটার যে আপনি সবগুলা সেক্টর ওই জায়গাটা এক্সপ্লোর করে দেন, সিদ্ধান্ত নেন। যেই ব্যাপারটা আপনাকে প্ল্যাব দিচ্ছে ওটা কিন্তু বাকিরা দিবে না। এই জন্য আমাদের নিজেরও কিন্তু প্ল্যাব দেওয়ার একটা বড় উদ্দেশ্য এটা, হয়তো বা পরবর্তীতে স্পেশালিটি মুভ করব, কিন্তু আগে আমি এক্সপ্লোর করতে চাই যে কোন ডিপার্টমেন্টে কাজ করে আমার ভাল লাগতেছে, যেটা ভাল লাগবে ওইটাই দিব, ব্যাপারটা এরকম। ওকে। তো এখন আরেকটা বড় কোয়েশ্চেন থাকে যে এই যে প্ল্যাব রুটটাতে, এই প্ল্যাব রুটটাতে অ্যাকচুয়ালি কস্টিংটা কিরকম। আপনি যদি জাস্ট ওইটি থেকে স্টার্ট করেন, ওইটিতে এখন মোস্ট প্রবাবলি 47,000-এর মতো লাগে ওইটিতে বসার জন্য, এবং প্ল্যাব ওয়ান বুকিং এ অ্যারাউন্ড 35,000-এর মতো লাগে। তো অ্যাকচুয়ালি মেইন খরচটা অ্যাকচুয়ালি প্ল্যাব টু দেওয়ার জন্য, যেহেতু আপনার ইংল্যান্ডে গিয়ে পরীক্ষাটা দিতে হচ্ছে এবং এখানে থাকা লাগে, কোচিং করা লাগে। তো টোটাল যদি কস্ট ধরি আপনি, সেটা হলো ওইটি থেকে স্টার্ট করে একদম জেএমসি রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছেন, সেটাতে আমাদের দেখা গেছে 9 থেকে অ্যারাউন্ড 10 লাখের মতো খরচ হচ্ছে। এখন যদিও এটা একসাথে লাগে না, আপনি আস্তে আস্তে সেভ করে করে কোথাও চাকরি করে আপনি এই জিনিসটা জোগাড় করতে পারবেন। তো এটা খুব বেশি ডিফিকাল্ট না, এটা ডুয়েবল। ঠিক আছে, এবং চাকরি হচ্ছে। যেমন আমার এক পরিচিত সিনিয়র আপু আছে, উনি মাস্টার্স কমপ্লিট করছে, সাথে প্ল্যাবও কমপ্লিট করছে, দেখা গেছে উনি 6 মাসের মাথায় চাকরি পেয়ে গেছে। তো অনেকেই বলে যে চাকরি পাওয়া যায় না, বাট ইটস আ বোগাস থিং। চাকরি পাচ্ছে মানুষ, বাট একটু দেরি হচ্ছে। যদি আপনার পোর্টফোলিও বা আপনার সিভিতে যদি কোনো একটা ডিগ্রি থাকে, দেখা যাচ্ছে আপনি একটু দ্রুত পাচ্ছেন বাকিদের তুলনায়। ঠিক আছে, এরকম খুব কম মানুষই আমি দেখছি যে অ্যাকচুয়ালি প্লাব দিয়ে কোনো চাকরি পায়নি। ঠিক আছে, পিপল আর গেটিং জব, বাট আগের থেকে একটু সময় বেশি লাগতেছে। ওকে। তো জব অপরচুনিটি থাকতেছে, আপনি চাইলে অনেকগুলো সেক্টরে জব করতে পারেন যেগুলো বাংলাদেশে নাই। যেমন পেরি অপারেটিভ, পোস্ট অপারেটিভ, বা আপনার প্যালিয়েটিভ কেয়ার। হ্যাঁ, ওদের এরকম আলাদা ভাগ করা থাকে। ঠিক আছে, প্যালিয়েটিভ কেয়ার মানে ধরেন যাদের ক্যান্সার হয়েছে, আফটার ক্যান্সার তাদের জন্য আলাদা একটা ক্লিনিক আছে, সেখানে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকে। ঠিক আছে, এটাকে আমাদের প্যালিয়েটিভ কেয়ার বলে। তো এরকম সাইট গুলো বাংলাদেশে নাই আসলে, এগুলা আপনি ওখানে এক্সপ্লোর করতে পারবেন। তো জব অপরচুনিটি অবশ্যই আছে, এবং আপনি আপনার পছন্দ মতো জায়গাগুলোতে জব পাবেন। স্যালারির কথা যদি বলে, অ্যাকচুয়ালি স্যালারিটা ডিপেন্ডস আপনি আসলে কোন জবটা করতেছেন। যদি আমি ধরি অন এন অ্যাভারেজ আপনার স্যালারিটা 3.5 লাখ থেকে শুরু করে অ্যারাউন্ড 4.5 লাখ, এরকম অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট হয়। ঠিক আছে। তো এখানে একটা সুবিধা কি, আপনি যখন ইউকে তে মুভ করবেন, আমার কাছে যেটা প্রিফারেবল, যে ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে, কেন আমি ইউকে মুভ করতেছি, আমার ফার্স্ট প্রায়োরিটি হলো আমি একটা এনভায়রনমেন্ট পাচ্ছি, যে এনভায়রনমেন্টে আমার এখানে রাত 3টা বাজে যদি আমি রাত্রেবেলা হাঁটি, কেউ আমাকে ব্যাক স্ট্যাপ করবে না, পিছন দিয়ে একটা ছুরি মেরে দিবে না। বা কেউ যদি আমাকে একটা আমার একটা ব্যাগ বা মোবাইল চুরিও করে ফেলে, আমি 2 দিন পর এটার একটা বিচার পাবো, যেটা বাংলাদেশে রিসেন্টলি দেখা যাচ্ছে না। আপনার সাথে কিছু একটা হয়ে গেছে, এটা কোনো বিচার নেই। তো আপনি ফ্রিলি মুভ করতে পারবেন, আপনি ফ্রিলি কথা বলতে পারবেন, আপনি ফ্রিলি চলাফেরা করতে পারবেন, এবং আপনি আপনি প্রফেশনে আছে। যেমন 2 দিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল যে এক ডিএমএফ, সে সেন্ডো গেঞ্জি পরে হলো অপারেশন করতেছে। আপনি আসলেন, আপনি পাতি নেতা এসে আপনার 2 টাকার পাত্তাও দিল না, অথচ আপনি কিন্তু বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার, আপনাকে গুনতেছে না। যারা বিসিএস করতেছে হেলথ সেক্টর থেকে, তাদেরকেও কেউ গুনতেছে না, 2 টাকার পাত্তাও দিচ্ছে না, কিন্তু অন্য ক্যাডার যারা আছে, পুলিশ ক্যাডার, তাকে আপনি সাত সাড়ে ডাকলে আপনার 12টা বাজে দিবে। এই বৈষম্যের কথা আসলে আপনারা অনেকেই জানেন। তো এই যে আপনার একটা এক্সপেকটেশন, ব্যাপারটা হলো যে আপনি ডিজার্ভ কি করেন, আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আসলে কি রকম ট্রিটমেন্ট ডিজার্ভ করেন। আপনি যদি মনে হয় যে না, আমি বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার, আমি একদম টপ নচ ট্রিটমেন্ট ডিজার্ভ করি, আনফরচুনেটলি বাংলাদেশ সেটা আপনাকে প্রোভাইড করতে পারতেছে না। তো আমার কাছে যেহেতু আমার লাইফস্টাইলটা ম্যাটার করে, যে আমি আমার মতো করে স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবো, আমি আমার প্রাপ্য সম্মানটুকু পাবো, রাত 3টা বাজে আমি স্বাধীনভাবে চলতে পারবো, আমাকে কেউ ধুম করে একটা গুলি করে চলে যাবে না, এবং এটা বিচার হবে না।
এরকম না, আমার প্রত্যেকটা জিনিস অ্যাকর্ডিংলি হবে। সেই জন্য আমার কাছে মনে হয় যে না, আমার কাছে ইউকেটা বেটার মনে হয়, যে ওখানে গিয়ে অ্যাটলিস্ট আমি শান্তিতে দুইটা নিঃশ্বাস ফেলতে পারবো, কেউ আমার দুইটা মানে একটু হার্ম করতে পারবে না। তো এটা হলো ওভারঅল একটা ব্যাপার যার জন্য আপনি অ্যাকচুয়ালি প্ল্যাবটা সিলেক্ট করতে পারেন, যার জন্য আমিও করছি অ্যাকচুয়ালি। এখন আপনারা যেহেতু ফিফথ ইয়ারের স্টুডেন্ট, একটা কোশ্চেন থাকে যে আসলে প্ল্যাব কি আমরা ফিফথ ইয়ারে প্রিপারেশন নিতে পারি? টু বি অনেস্ট, আমি যখন প্ল্যাবে প্রিপারেশন নিই তখন আমি থার্ড ইয়ারে ছিলাম। থার্ড ইয়ারে সুন্দর মতো নীলক্ষেত থেকে আমি প্ল্যাব ওয়ান কিজ একটা বই আছে, আপনার বই, সেই বইয়ের মধ্যে আমি সুন্দর মতো কিনে যতটুকু আমার নলেজের মধ্যে আসতো আমি আমার সিনিয়রের সাথে কথা বলে ওখান থেকে প্র্যাকটিস স্টার্ট করি। একটা গাইডলাইন নেই, ঘাটছিলাম কোভিড এর মধ্যে একটা, আমার একটা বিশাল সময় ছিল ওই সময়, আমি ঘেটে ঘেটে মোটামুটি সবকিছু ওইটি সম্পর্কে প্ল্যাব সম্পর্কে একটা বিশাল ধারণা নিয়ে রাখছিলাম। এবং দেখা গেছে আমার নীলক্ষেত থেকে বইটা এনে আমি just, যতটুকু আমার দ্বারা সম্ভব, যেহেতু আমি সব বুঝবো না তখন থার্ড ইয়ারে, যতটুকু সম্ভব গোছানো শুরু করলাম। ফিফথ ইয়ারে আসলাম, মেইনলি ফিফথ ইয়ারটা ছিল একটা টার্নিং পয়েন্ট। ফিফথ ইয়ারের পড়াশোনার সাথে সাথে আমি এই প্ল্যাবের প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলি, এবং ইন্টার্নশিপে দেখা গেছে ওইটি দিয়ে ফেলছি, এবং ইন্টার্নি পর পর আমি প্ল্যাব ওয়ানে সিট বুক করে প্ল্যাব ওয়ান কমপ্লিট করে ফেলি। তো আমি এটা নিজে, যেহেতু আমি থার্ড ইয়ারে পড়াশোনা করছি, সেহেতু আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনারা যে ফিফথ ইয়ারে করতে পারেন, দ্যাটস আ বিগ থিং, তাই না? আমাদের অ্যাকচুয়ালি কমিউনিটিতে অনেক হেড প্র্যাকটিস হয়, লাইক আপনি যদি একটা কথা পোস্ট দেন আমি কি পারবো কিনা ফিফথ ইয়ার বা থার্ড ইয়ার প্রিপারেশন নিতে, আপনি যদি 10টা কমেন্ট দেখেন 9টা কমেন্টই থাকবে নেগেটিভ। হ্যাঁ, আগে ফাইনাল পাস করো, আগে অমুক করো তমুক করো, হ্যাঁ পাকনামি দেখে বাঁচি না। এগুলো আমি এরকম ডিমোটিভেটিং থিং আমি কিন্তু অনেক ফেস করছি। আমি নিজে তখন তো আর অ্যানোনিমাস পোস্ট দেওয়া যেত না, দিতাম আমি, আমার মাথায় মধ্যে ছিল কেউ আপনাকে মক করলে, আমার নিজের ক্লাসমেটরা আমাকে মক করতো, এই আগে থেকে প্রিপারেশন, হ্যাঁ খোঁজ খবর নাই, কিছু নাই, হাবি জাবি থিংস। দ্য থিং ইজ ওদের থেকে আমি কিন্তু অনেক আগে গেছি। এটা হচ্ছে বাস্তবতা, আপনি যত আগে প্রিপারেশন নেবেন তত আগে আপনি বাকিদের থেকে আগে যাবেন। ইটস এ কম্পিটিটিভ ওয়ার্ল্ড, তাই না? আপনার প্লেস আপনাকে ধরে রাখতে হবে। তো বাকিদের থেকে আগায় থাকবেন কি থাকবেন না, এটা ডিপেন্ড করতেছে আপনার চুজিং এর উপর, বিকজ ক্যারিয়ার চুজিং, আপনি আগে প্রিপারেশন কি হবে না হবে এটা কিন্তু আপনার কল। তো আমি যেহেতু থার্ড ইয়ার কমপ্লিট করতে পারছি, তো ওয়াই নট ইউ, তাই না? তো আমি নিজে খুব অ্যাপ্রিসিয়েট করবো যদি আপনারা ওইটি প্ল্যাব এগুলো সম্পর্কে আইডিয়া রাখতে পারেন আর কি। ঠিক আছে? তো কিভাবে বুক টুক করবেন, যদি এটা আপনাদের লেভেল না, জাস্ট ধারণার জন্য আমি ডক্টর আমাকে রিকোয়েস্ট করবো যে বুকিং টুকিং নিয়ে একটু আইডিয়া দেওয়ার জন্য। ওকে, আই থিঙ্ক বুকিং সম্পর্কে মোটামুটি আমাদের একটা ক্লিয়ার কনসেপশন হয়েছে। লাইক ফার্স্ট অফ অল আপনাকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হবে, হ্যাঁ, আইদার আইএলটিএস অর ওইটি। এবং ওদের যে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া ওইটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন, তারপর আপনি একটা জিএমসি তে অ্যাকাউন্ট খুলবেন অনলাইন, অফকোর্স। তারপর ওখানে একটা আপনার মানে অ্যাকাউন্টে আপনার থাকে সাবমিট ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এভিডেন্স, ওইটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আহ, তারপর আপনি দেখবেন অ্যাভেলেবল সিটস এন্ড ভেন্যু কোথায় কোথায় প্লাব ওয়ান মানে ওপেন আছে, বা কয় তারিখেরটা আছে, বাংলাদেশে আছে নাকি কোথায় আছে, এক্সেট্রা। ইউ ক্যান সি দেন এন্ড দেন ইউ ক্যান বুক। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার হোল প্রসেস একদম ইন শর্টকাট। এখন আমরা আসবো হচ্ছে যে প্ল্যাব ওয়ান এক্সাম প্রিপারেশনের বিষয়। ঠিক আছে, আপনি তো বুক করলেন, ইংলিশ পরীক্ষাও দিলেন, সবকিছু ডান। নাও ইউ জাস্ট হ্যাভ টু প্রিপেয়ার ফর দি এক্সাম, যেটা হচ্ছে মেইন জিনিস। মানে আপনার অফিসিয়াল প্রসেসিং সব শেষ, নাও ইউ জাস্ট স্টাডি। এখন আপনাকে স্টাডি করতে হবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আই উড সে যে আপনাদের মিনিমাম যদি আপনি 6 মাস রাখতে পারেন, ইটস ভেরি গুড, মোর দেন এনাফ টু প্রিপেয়ার ফর প্ল্যাবন এক্সাম। যদি সামহাও আপনি 4 মাসও রাখেন তাও ডুয়েবল, বাট এর থেকে কম ইটস নট, মানে ইটস ভেরি রিস্কি। মানে হয়তোবা অনেকে পারতে পারে, অনেকে নাও পারতে পারে, বাট অন অ্যান অন অ্যাভারেজ আই থিঙ্ক মিনিমাম 4 মান্থস uh, you should have to for preparing for the প্লাবন এক্সাম। ঠিক আছে? এখন আপনারা যদি যেহেতু আন্ডার গ্রাজুয়েট, যদি আপনারা মনে করেন যে না আমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করব, সেক্ষেত্রে বিষয় আলাদা। ধরেন আপনি এখনই মোটামুটি সব নোট করে রাখছেন, হ্যাঁ, যেহেতু সবকিছু বিক্ষেপ বিক্ষেপ আমরা একটু পরে দেখাবো আপনাদেরকে যে সব সোর্স যেগুলি অ্যাভেলেবেল আছে এগুলো খুব ডিসঅর্গানাইজড। আপনি নিজে নোট যদি না বানান বা নিজে ওগুলি না গুছান, এ সমস্ত পড়াশোনা হঠাৎ করে পড়া খুবই ডিফিকাল্ট, কারণ খুবই ডিফারেন্ট। কারণ এরকম কোয়েশ্চেন প্যাটার্নে আমরা কখনোই কোয়েশ্চেন মানে অ্যান্সার করি নাই, অভ্যস্ত না। ঠিক আছে? সো হঠাৎ করে এরকম একটা কোয়েশ্চেন প্যাটার্নকে টার্গেট করে এভাবে প্রিপারেশন নেওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট। সো এই জন্য আপনারা যদি আন্ডার গ্রাজুয়েট লেভেল থেকে এরকম এগুলো প্রিপারেশন নেন, সেক্ষেত্রে হয়তো আপনি আহ ঠিক পরীক্ষার আগে কিছুটা সময় আপনি রাখতে পারেন, মানে সেক্ষেত্রে বিষয়টা আলাদা। কারণ আলটিমেটলি তো আপনাকে অবশ্যই এমবিবিএস পাস করতে হবে, মানে ওই যে পিএম কিউ জমা দিতে হয়, হ্যাঁ।
আপনি যখন জিএমসি অ্যাকাউন্ট খুলবেন, আপনাকে ওরা একটা অপশন দিবে যে প্লিজ সাবমিট ইউর পিএমকিউ অর ডেট অফ পাসিং এমবিবিএস, এরকম একটা অপশন থাকে। সো দ্যাটস ওয়াই আপনি উইদাউট গ্রাজুয়েশন প্ল্যাবন দিতে পারবেন না। ওয়েটি দিতে পারেন, দ্যাটস ফাইন, বাট প্ল্যাবনটা দেওয়া যায় না। বাট প্রিপারেশন নিতে তো কোনো প্রবলেম নাই। আপনি প্রিপারেশন নিলেন, আপনি যখন সার্টিফিকেট পেলেন তখন ইমিডিয়েট যে সিটটা অ্যাভেলেবেল আপনি সেটা দিয়ে দিলে তো আপনি অনেকটুকু আগায় যাবেন, তাই না? আপনার সময় অনেক বেঁচে যাবে। সো দ্যাটস ওয়াই আপনি যদি এখন থেকে প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনার আবার 2-3 মাস ইটস এনাফ, মানে পরীক্ষার ঠিক আগে, বেসড অন যে আপনি প্রিপারেশন নিচ্ছেন অনেক আগে থেকে। আর যদি একদম ব্র্যান্ড নিউ হন, দেন মিনিমাম 6 মান্থ ইজ ভেরি, মানে যদি 6 মান্থ রাখেন ইজ ভেরি গুড, বাট অ্যাটলিস্ট 4 মান্থস ইজ নিডেড ফর প্রিপারেশন অফ প্লাবন। ঠিক আছে? এন্ড ডিউরিং দ্যাট প্রিপারেশন টাইম আপনি, আই উড সাজেস্ট যে আপনি অবশ্যই 6 থেকে 8 ঘন্টা একটা স্টাডি প্ল্যান রাখেন। তারপর একটা রুটিন বানাবেন, লাইক আমি এই আজকের দিনে আমি এপিডেমিওলজি কমপ্লিট করব, অথবা নেক্সট 2 দিন আই উইল ওনলি স্টাডি রেসপিরেটরি মেডিসিন, এবং এটা আমি একদম কমপ্লিট করে ফেলবো। থিওরি, আপনার কি বলে এটাকে, রিকল সলভ করা, প্র্যাকটিস করা, কোশ্চেন ব্যাংক থেকে, এভরিথিং বি ডান ইন 2 ডেজ। ঠিক আছে? হবে লাইক আমার সময় আমি এরকম টাইমার ধরে ধরে পড়তাম যে আমি আজকে 8 ঘন্টা পড়বই, দরকার হলে আমি 1 ঘন্টা পর পর বা 45 মিনিট পর পর একটা 10 মিনিট 15 মিনিটের ব্রেক নিবো, বাট আমি পড়বো। তো এরকম আমি টাইমার সেট করে করে এরকম পড়তাম। যখন 8 ঘন্টা পার হতো, মানে তখন একটা মানে আনন্দ আসতো যে হ্যাঁ আমি আজকে পারছি, আমার রুটিন কমপ্লিট হয়েছে। ঠিক আছে? তো এরকম একটা কনসিস্টেন্সি আপনাকে ধরে রাখতে হবে। তারপর বিষয় হচ্ছে যে আপনি পড়াশোনাটা পড়বেন কিভাবে। প্রিপারেশনের বিষয় আছে, খালি পড়ে গেলেন, কি পড়তে হবে সেটা যদি না জানেন, তাহলে তো আপনার প্রিপারেশন হবে না। ঠিক আছে? সো আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত হচ্ছে আপনার রিকল বেসড পড়াশোনা। মানে আপনাকে রিকল সলভ করতে হবে, এবং ওই টপিক রিলেটেড যা যা ক্লিনিক্যাল কোয়েশ্চেন হতে পারে সেগুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবং এগুলির জন্য আপনাকে অবশ্যই নিজের একটা নোট বানাতে হবে। আপনি যেই সোর্সই নেন না কেন স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে, আপনার নিজের একটা নোট অবশ্যই রাখা উচিত। বিকজ এট দি এন্ড অফ দ্য ডে আপনি যখন নিজে নোট বানাবেন, আপনার হয়তোবা লিখবেন নোটটা 2 লাইনে, বাট আপনার থট প্রসেসিং while মেকিং দ্যাট নোট উড বি, আই ডোন্ট নো, লাইক মেবি 5 to 10 পেজেস এরকম। কারণ আপনার থট প্রসেসে অনেক কিছু ঘুরতে থাকবে। আপনি লিখতেছেন ওই জিনিসটা শর্টকাটে এত, বাট আপনার অনেক কিছু কিন্তু মাথায় তখন থিঙ্কিং কিন্তু প্রসেসিং হতে থাকবে। ঠিক আছে? সো ইটস বেস্ট ইফ ইউ মেক ইউর ওন নোট। সেটা হতে পারে যে আপনি একটা সিস্টেমকে 2-3 পেজে জাস্ট শর্টকাট করে নিলেন, যে এটা এভাবে থাকে, আমি ভুল করতেছি বারবার, এটাও একটা নোট হতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস করতেই হবে। কারণ আমি যেটা আপনাকে শুরুতে দেখাইছি যে পাস রেট কত, আমাদের এভারেজে 70%-এর মধ্যে পড়তেছে। ঠিক আছে? তার মানে কি, এই যে রিমেইনিং 30% তারা কি পড়াশোনা করে নাই? তারা কি মানে কোচিং করে নাই, নাকি প্ল্যাব কিস পড়ে নাই, না প্ল্যাবেবল পড়ে নাই? সেটা সবই করছে, বাট দিন শেষে তারা কিন্তু ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে পারে নাই। তার মানে তাদের প্রবলেম নলেজে না, তাদের প্রবলেম হচ্ছে অ্যাপ্লিকেশনে। তারা যে তাদের নলেজটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছে না। আপনি দেখেন ওরা কিন্তু আপনার প্ল্যাব 1 বা ইউকেএমএল 1 এর একটা নামই দিয়ে দিছে, অ্যাপ্লাইড নলেজেবল টেস্ট, AKT, অ্যাপ্লাইড নলেজেবল টেস্ট। মানে আপনি যে নলেজ আছে সেটাকে আপনাকে অ্যাপ্লাই করা শিখতে হবে। বিকজ আপনি যখন এই পরীক্ষা দিয়ে জিপি হবেন, আপনি কিন্তু ম্যাক্সিমাম 10 মিনিটস পাবেন। একদম পেশেন্টের হিস্ট্রি নেওয়া থেকে ম্যানেজমেন্ট ফলো আপ সবকিছু বলার জন্য মাত্র 10 মিনিটস। মানে খুবই স্ট্রেসফুল। একটা পার পার্সনকে আপনাকে 10 মিনিটে ম্যানেজমেন্ট, কাউন্সিলিং সব শেষ করতে হবে। এটা তো চারটাখানি, মানে ইটস নট এন ইজি টাস্ক। সো দ্যাটস ওয়াই তারা দেখতে চায় আন্ডার স্ট্রেসফুল সিচুয়েশন আপনি কিভাবে পারফর্ম করতে পারেন। এজন্যই ওরা 1 মিনিটে এই এত বড় বড় কোশ্চেন গুলি 1 মিনিট দেয়। এবং এজন্যই ওরা এখন ক্লিনিক্যাল বেসড কোশ্চেন দিন দিন বাড়াচ্ছে। এবং এগুলি যদি আপনি মানে ক্লিয়ার করতে চান, মানে এক চান্সে যদি পাস করতে চান, আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে আমি প্র্যাকটিস করব, আমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে এটার একটা নিজস্ব স্ট্র্যাটেজি বানাবো। ঠিক আছে? দিন শেষে এই পরীক্ষাটা হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক এবং টাইম ম্যানেজমেন্টের বিষয়। নলেজ কম বেশি সবারই আছে, বাট পাস করতেছে না বিকজ অফ ল্যাক অফ স্ট্র্যাটেজি, বিকজ তাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া নাই, প্রপার প্র্যাকটিস নাই, বা করতেছে না, এই জন্য হচ্ছে পরীক্ষা খারাপ হয়। আদারওয়াইজ প্ল্যাব 1 ইটস ডিফিকাল্ট বাট ইটস ডুয়েবল, যদি আপনি টাইম ম্যানেজমেন্ট এবং স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড আপ করতে হয় সেটা জানেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাভেলেবেল এই যে বিভিন্ন সোর্স হচ্ছে খুব কম, মানে খুব রিনাউন্ড কিছু সোর্স হচ্ছে প্ল্যাব কিজ আর প্ল্যাবেবল। প্ল্যাব কিজ জিনিসটা আমি দেখাবো একটু পরে, এটা হচ্ছে জাস্ট লাইক আ নোট। আর প্ল্যাবেবল জিনিসটা হচ্ছে আপনার কোয়েশ্চেন ব্যাংক, যেখানে রিকল এবং রিলেটেড টপিক সবকিছুই এরকম ওরা একটা কোয়েশ্চেন আকারে সাজায় দেয়, যেখানে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ সিনারিও গুলি এরকম থাকে, বা কোয়েশ্চেন গুলি এভাবে আসে, জাস্ট একটা আইডিয়া পাওয়া। ঠিক আছে? তারপর আপনি প্র্যাকটিসও করতে পারেন এটা। আর আরো কিছু আছে, যেমন মেড রিভিশন আছে, যেটা
মানে আমি কখনো ইউজ করি নাই, বাট অ্যাজ ফার অ্যাজ আই হার্ড এটা খুবই ডিফিকাল্ট। মানে এত ডিফিকাল্ট আপনার করার দরকার নাই, ঠিক আছে। আর বিভিন্ন তো কোর্স থাকে। আচ্ছা, এখন আমরা প্ল্যাব কিজ এর কিছু পিকচার যদি দেখি, যে আসলে প্ল্যাব কিজ যেই সোর্সটা আমাদের খুব পপুলার, এটা দেখতে কিরকম। এই যে আপনি যদি দেখেন, এখানে দেখেন যে আমাদের প্রথম কিজ যেটা, ধরেন আপনি কার্ডিওলজি সিস্টেম, এটা হ্যাঁ, কার্ডিওলজি সিস্টেম আপনি প্ল্যাব কিজ থেকে পড়তেছেন। এটা পড়ার পর আপনার এখানে আসছে কি এসিএস, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম, প্রথম কি। ধরেন আপনি কি পুরোটা কমপ্লিট করলেন, পড়লেন, হ্যাঁ। এবার আপনি দেখেন যে 2 নাম্বার কিতে কি আছে, কার্ডিওলজির কার্ডিয়াক টেম্পোনেট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক। এসিএস একটা জিনিস, কার্ডিয়াক টেম্পোনেট আরেকটা জিনিস। এটা কিন্তু দুইটা ডিফারেন্ট একটা টপিক, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর 3 নাম্বার 4 নাম্বার এই সবকিছু যদি আপনি দেখেন, দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট টপিক। ইটস নট এসিএস, ইটস নট কার্ডিয়াক টেম্পোনেট, বা যদি হয়ও মাঝখানে আরো অনেক কিছু টপিক আছে। তারপর দেখেন এসিএস আপনি আবার কখন পাইছেন, আফটার ফার্স্ট কি, একদম সেই 10 নাম্বার কিতে। মানে 1 থেকে 10 এর মাঝখানে যে 8টা কি, এই 8টা কিতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টপিক আছে। এবং জিনিসটা এমন না যে ফার্স্ট কিতে যা যা ওরা লিখছে রিগার্ডিং এসিএস, 10 নাম্বার কিতে ওরা সেম জিনিসই লিখছে। মোস্ট অফ দ্য টাইম ওরা অনেক কিছু অ্যাড করে। ধরেন কিছু জিনিস রিপিটেশন থাকতে পারে এসিএস এর, বাট 10 নাম্বার কিতে অবশ্যই অন্য কিছু একটা রিপিটেশন আছে। হয়তো ওরা একটা রিকল দিয়ে দিছে, বা একটা এক্সাম্পল বা কোয়েশ্চেন প্যাটার্ন ওরা আপনাকে দিয়ে দিল, ঠিক আছে। সো ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। এবং এই জিনিসগুলো এভাবে এরকম ছড়ানো ছিটানো, আপনি মানে এগুলি পড়ে আপনি কিভাবে বুঝবেন যে একবার এসিএস পড়তেছেন, আবার কার্ডিয়াক টেম্পোনেট, তারপরে আবার এসিএস, এগুলির কোনো সিকোয়েন্স নাই। খুবই ডিসঅর্গানাইজড, হ্যাফাজার্ড একদম, ঠিক আছে। আর একটা পিকচার যদি আমরা দেখি, সেটা হচ্ছে প্রবাবলি রেসপিরেটরি সিস্টেম থেকে। নেক্সট স্লাইডে আছে, ইয়েস, দেখেন এখানে 2 নাম্বার কিতে দেওয়া আছে হচ্ছে লাইফ থ্রেটানিং অ্যাজমা, ঠিক আছে। 3 নাম্বার কিতে কি, 3 নাম্বার কিতে কিন্তু একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা টপিক, একদম মেজোথেলিওমা। এটা কিন্তু অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের মধ্যেও পড়ে না, এটা টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ে থেকে, ইথিক্স থেকে ওদের পদে। বাট যেহেতু রেসপিরেটরি রিগার্ডিং একটা ডিজিজ, এজন্য ওরা এটা এখানে অ্যাড করছে। বাট এটা কিন্তু 2 নাম্বার কি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি এরপরে আবার আফটার টু আপনি লং টার্ম ম্যানেজমেন্ট অফ অ্যাজমা পাচ্ছেন কত নাম্বারে, 9 নাম্বার কিতে। তাহলে মাঝখানে এই যে এতগুলি কি, এগুলিতে অন্য ডিফারেন্ট ডিফারেন্ট টপিক আছে, এবং এগুলি এরকম ছড়ানো ছিটানো থাকে, ঠিক আছে। যেমন আমার মনে আছে যখন আমি নোট বানাতাম, আমাকে আগে ল্যাব কুইজের একটা সিস্টেম খুলে লিখতে হতো যে এই টপিকটা ধরেন এসিএস কি নাম্বার 1, কি নাম্বার 10, তারপর কি নাম্বার 21, কি নাম্বার 30, এরকম একটা অর্গানাইজ করে করে আমি নিতাম। তারপরে ওই অনুযায়ী পড়তাম, এরপরে কাটতাম যে হ্যাঁ এই কি পড়ছি, এই কি পড়া হয়েছে, এই কি পড়া হয়েছে, ঠিক আছে, আমার এসিএস ডান, নাও আই এম গোইং টু মেক আ নোট। আমার মানে এভাবে আমাকে নোট বানাইতে হয়েছে, যেটাতে আমার সময় গেছে হয়তো বা, যে জিনিসটা আমি একদিনে করতে পারতাম সেই জিনিসটা আমার 3 দিন লাগছে, 4 দিন লাগছে। এবং এই প্রসেসটা খুবই মেন্টালি খুবই ফ্রাস্ট্রেটিং, এবং অনেক ধৈর্যের বিষয়। এগুলি খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। একটা তো আপনার স্ট্রেস থাকে, এবং যেহেতু প্রবাবলি আপনি ইন্টার্নশিপের পরে এই প্রিপারেশন গুলি হয়তো ভালো মতো নিবেন, বা ধরেন আন্ডার গ্রাজুয়েট লেভেলে নিচ্ছেন, বা ধরেন আপনি ইন্টার্নশিপে নিচ্ছেন, তখন তো আপনার আদার কিছু টাস্ক থাকে। হ্যাঁ, আফটার এমবিবিএস তো প্রবাবলি ইউ আর জব হান্টিং অর অলরেডি ইন আ জব, এবং নতুন জব। ওখানে তো আপনি বললেই ছুটি নিতে পারেন না, ওখানে আপনাকে ফুল টাইম কিন্তু টাইম দিতে হয়, ঠিক আছে। মেডিকেল অফিসের সামনে জয়েন করছেন, ওখানে তো আপনি শুরুতেই ছুটি পাবেন না। বা ইন্টারনেটে এরকম ডিউটি করতে হয়, স্যারদের রাউন্ডের সাথে রাউন্ডে যেতে হয়, যদি এক্সট্রা ডাকে যেতে হয়, এগুলো অনেক ডিফিকাল্ট। এই সব কিছু ডে টু ডে লাইফে ম্যানেজ করে আবার এরকম বই থেকে এরকম মার্ক করে করে নোট বানানো, ঠিক আছে, খুবই টাইম কনজিউমিং বিষয়, এবং খুবই মানে খুব পেশেন্স লাগে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু প্লাগেবলের যদি একটু চেহারা দেখি, যে প্লাগেবল জিনিসটা দেখতে কিরকম। ইটস সেম, জাস্ট এটা হচ্ছে কি, এটা একটা কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে। যেমন ধরেন এখানে আমি আবার দেখাইছি আপনাদেরকে আহ কার্ডিওলজির একটা, এটা প্লাগেবলের ছবি, কার্ডিওলজি থেকে নেওয়া। যেমন এখানে কার্ডিয়াক টেম্পোনেটের একটা কোয়েশ্চেন আছে ধরেন 1 নাম্বারে, তারপর নেক্সট কোয়েশ্চেন আছে আবার 17 নাম্বারে, এরকম। মানে কোয়েশ্চেন কোয়েশ্চেন ব্যাংক এটা। বাট এটাও সাজানো না যে ধরেন কোয়েশ্চেন ব্যাংকটা কার্ডিওলজি, ঠিক আছে, এখন এসিএস রিলেটেড কোয়েশ্চেন এরকম এরকম হতে পারে, কার্ডিয়াক টেম্পোনেট কোয়েশ্চেন রিকল এরকম আসছে, আর এর বাইরে রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে এরকম। এটা কিন্তু সাজানো নাই, এগুলিও অগোছালো। ধরেন প্রথম কোয়েশ্চেনটা এসিএস, পরের কোয়েশ্চেনটা হার্ট ফেলিয়ার, পরের কোয়েশ্চেনটা আসলে হাইপার টেনশন, তারপরে কার্ডিয়াক টেম্পোনেট, তারপরে আবার এসিএস, এরকম উল্টাপাল্টা করা, ঠিক আছে। আমরা আরো কিছু ছবি দেখি যে প্লাগেবল দেখতে আসলে কিরকম। আই থিঙ্ক প্ল্যাব কিস থেকে প্লাগেবল আরো বেশি ফেমাস। তো এটার মেইন আমি বলবো এটার পজিটিভ দিক হচ্ছে এটা একটা কোয়েশ্চেন ব্যাংক। তো দিন শেষে আপনি প্র্যাকটিস করতে পারবেন অনেক, ঠিক আছে। তারপর এখানে একটা কমেন্ট সেকশন থাকে, যেখানে অন্যান্য যারা সলভ করতেছে তারা তাদের কিছু ক্লিনচার অনেক সময় শেয়ার করে, বা ধরেন এই জিনিসটাকেই ওরা বারবার লেখে। তো এগুলি থেকে আপনি বিভিন্ন ইনসাইট পেতে পারেন, ঠিক আছে। বাট আলটিমেটলি দিন শেষে এগুলি সবই ডিসঅর্গানাইজড। আচ্ছা,
আমরা নেক্সট স্লাইড যদি দেখি, আহ ইয়েস, এটাও একটা প্লাগেবলের একটা ছবি, যে আপনি যখন শুরু করেন কোনো সিস্টেম, এটা দেখতে আসলে এরকম দেখা যায়। হ্যাঁ, জাস্ট প্লাগেবল, এটা হচ্ছে প্লাগেবল। আপনার একটা কোয়েশ্চেন ব্যাংক, যে রেসপিরেটরি মেডিসিনে 100 কয়টা কোয়েশ্চেন, 81টা কোয়েশ্চেন আছে। ওরা ওরা এখন পর্যন্ত এটা দিছে, এগুলি আবার আপডেট হয়, অনেক সময় অনেক অ্যাড করে, কিছু মাইনাস করে, এরকম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এই যে ল্যাক অফ অর্গানাইজড নোট, এই জিনিসটা আমরা অনেক ফেস করছি ডিউরিং আওয়ার প্রিপারেশন। তো এই জন্য আমরা আমাদের নোটস থেকে, এই প্ল্যাবকিস, প্ল্যাবেবল, এই সব কিছু থেকে কম্পাইল মানে কম্বাইন্ড করে একটা নোট আমাদের নিজের বানানো হয়েছে, যেটার চেহারা হচ্ছে কিছুটা এরকম। আই থিংক আমাদের নোট নিয়ে যদি একটু ডক্টর তৌফিক কিছু বলেন। ওকে, আমি যদি আপনাদের অ্যাকচুয়ালি আমাদের নোটটা সম্পর্কে এটা তো অ্যাকচুয়ালি একটা পিকচার দেখতে পাচ্ছেন। আমি যদি নিউরোলজি সেকশনটা দেখাই, আমাদের এটা নিউরোলজির নোট। তো এখানে আমাদের টোটালটা বই অ্যাকচুয়ালি 16টা বই আছে আমাদের কোর্সের আন্ডারে। মেইনলি আমরা মেইন টার্গেট ছিল যে এই যে ডিসঅর্গানাইজ টপিক গুলো ছিল, এগুলাকে হলো অর্গানাইজ করা। অর্গানাইজ করে সাথে হলো কোশ্চেন গুলো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যাড করা। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যারাউন্ড কিছু ইন্ডেক্স দেওয়া আছে টপিকস এর নাম। নিউরোলজি থেকে যত ধরনের কোশ্চেন আজ পর্যন্ত আসছে, সবগুলো কোশ্চেনের টপিক গুলো এখানে আমার অ্যাড করা। লাইক আমাদের এখানে 60 কোশ্চেন টপিকস আছে। এবং এটা প্রথম টপিকটা হলো আমাদের ব্রেন ইনজুরি। এখান থেকে যা যা দেওয়া আছে আমাদের মোটামুটি প্র্যাকটিস, প্ল্যাপেবল, নিজেদের নোট, এক্সট্রা কত ইনফরমেশন আছে সবগুলোকে একসাথে একই জায়গায় নিয়ে আসা। এবং আমি বলতে পারি যে এর বাইরে আর কিছু আপনার লাগবে না। আপনি যদি এতটুকু পড়তে পারেন, দ্যাটস এনাফ টু পাস দিস এক্সাম। তো এখানে আমরা মোটামুটি আমাদের প্রিভিয়াসলি ক্লাস হয়েছিল নিউরোলজির উপর, এখানে সেই টপিক গুলো দেখানো, সাথে ইমেজ গুলো দেওয়া যে কোন ধরনের হেমাটোমা দেখতে কিরকম হয়। হ্যাঁ, এবং সবচেয়ে স্পেশাল সেকশন যেটা আমাদের, যেটা আমরা আসলে মানে বুকে হাত রেখে বলি যে এই জিনিসটা আসলে কারো নাই, সেটা হলো আমাদের রিকল সেকশন। এই রিকল সেকশনটা হলো আমাদের সবচেয়ে স্পেশাল এডিশন। সেটা হলো যে প্রিভিয়াসলি এত মানে মোটামুটি 2018 থেকে শুরু করে 2024 পর্যন্ত যত ধরনের কোশ্চেন হয়েছে। লাস্ট এক্সামটা অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে হয়েছে, লাইক 20 তারিখে। আজকে তো আপনাদের 30 তারিখ। তো আমরা এখনো ওইটারটা এখনো কাজ করিনি। লাস্ট November 24 পর্যন্ত যত ধরনের কোশ্চেন এখানে ছিল আমাদের সবকিছু এখানে অ্যাড করা আছে উইথ পিকচার্স। তার মানে এখানে আপনি একটা টপিক পড়লেন, ব্রেন ইনজুরি পড়লেন, সবকিছু পড়ার পর আপনার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে, আমরা তো ফিফথ ইয়ারে ব্রেন ইনজুরি পড়ছি, এই হেমাটোমা গুলো পড়ছি। পড়ার পর আমি একটু দেখি যে এখানে এক্সট্রা কি আছে। তো আপনি আমাদের টপিক গুলো পড়লেন এবং রিকল সেকশনে আসলেন, এসে দেখলেন যে আচ্ছা ঠিক আছে ফাইন, এই কোশ্চেনটা দেখতে এরকম হয়। এবং আপনি নিজেই কোশ্চেনটা পড়ার পর গেস করতে পারলেন আচ্ছা ঠিক আছে এই অ্যান্সারটা এভাবে অ্যান্সার করতে হয়। যখন আপনি পারবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হয়। স্বাভাবিক, আমি যখন থার্ড ইয়ার প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি এভাবে যখন পারতাম দু চারটা, সব পারা তো আসলে পসিবল ছিল না থার্ড ইয়ারে, কারণ কম্বাইন্ড ফরেন্সিক ছিল। তো যতটুকু পারতাম আমার কাছে ভালো লাগতো যে ওকে আমি মনে হয় একটা স্টেপ আগায় গেলাম বাকিদের থেকে। সো ইট ক্যান বুস্ট ইউর কনফিডেন্স। এখানে আমরা যত ধরনের কোশ্চেন আসছিল ব্রেন ইনজুরি থেকে সবগুলো আমাদের একসাথে করা। লাইক এই কোশ্চেনটা ছিল November 2022 কোশ্চেন। কোশ্চেন গুলো মানে এরকমই হয়, সাইজ এরকমই হয়। একদম এক্সাক্ট কোশ্চেনটা তুলে দেওয়া আর কি, যে সাইজ যদি দেখেন এবার অপশন থেকে আপনার মোটামুটি গেস করতে পারবেন। তো এটা মেনিনজাইটিস এর টপিক। আর এটা ছিল আমাদের November 24 এর কোশ্চেন। রাইট নাও কোশ্চেন গুলো এই সাইজের হচ্ছে, একটু বড়। তো ঝামেলা যেটা হয় সেটা হলো আপনাকে 1 মিনিটের মধ্যে কোশ্চেন পড়তে হবে, অ্যান্সার গুলো দেখতে হবে এবং অ্যান্সার দাগাইতে হবে। লাইক 180 মিনিট ফর 180 কোশ্চেন। তো ইটস রিয়েলি এ চ্যালেঞ্জিং থিং। তো আমাদের মেইনলি কোর্সটা ডেডিকেটেড থাকে এইভাবে যে আপনি কিভাবে এই শর্ট টাইমের ভিতরে ইন্টারপ্রিট করে অ্যান্সার করতেছেন, এবং আপনাদের জন্য একটা স্পেশাল এডিশন হলো আপনাদের পড়ার সাথে সাথে কিভাবে এই প্রিপারেশন আগানো যায়। লাইক আমাদের এই ব্রেন ইনজুরি পড়ানো এবং সাথে আপনাদের ফিফথ ইয়ারের সাথে কোরিলেশন করে কিছু জিনিস অ্যাড করা, যাতে আপনার প্রিপারেশনটা এডুকেট হয়। সাথে কেউ যদি মনে করেন যে না, আমাদের আসলে বাংলাদেশের রেসিডেন্সি এক্সাম বা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন এক্সামের জন্য বসবো, ওইটা অ্যারাউন্ড এটা 50 থেকে 70% আপনার কভার করে। কারণ এটা যেহেতু সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন, লাইক এই টোটাল স্টেম এর মধ্যে 5টা অপশনের মধ্যে সবচেয়ে বেস্ট অপশন যেটা আছে, এমন না যে ধরেন বাকি অপশন গুলো ভুল, বাকি অপশন গুলো হয়তো বা কিছু অংশে ঠিক, কিন্তু সবচেয়ে ভালো অ্যান্সার কোনটা এটার মধ্যে, এটাকে বলে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। তো সিঙ্গেল বেস্ট অ্যান্সারের দিকে আমাদের ফোকাস করা, আমাদের এফসিবিএস বলেন বা আপনার এমডি বলেন। এমডি তে মোস্ট প্রবলি এখনো ইন্ট্রোডিউস হয়নি। তো যাই হোক, এখানে আমাদের সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন দেওয়া আছে। তার মানে এই হ্যাবিটটা ক্রিয়েট করা যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার গুলো কিভাবে অ্যান্সার করতে হয়। ওকে, তাহলে এইভাবে আমাদের মোটামুটি সবগুলো আপডেটেড করা। কিভাবে আপনি কোন জিনিসটা পড়বেন, কেমনে পড়বেন, এটা হলো আমাদের নোটের একটা ওভারভিউ আর কি। এখানে মোটামুটি আমরা সবকিছু একসাথে করে ফেলছি।
বাংলাদেশে আসলে যেটা আমরা ফিল করছিলাম যে গোছানো প্ল্যাবের প্রিপারেশন নেওয়ার মতো বই ছিল না। তো আমাদের যেটা মেইন টার্গেট ছিল যে গোছানো একটা বই ক্রিয়েট করা, যেখানের মধ্যে কেউ যদি, স্পেশালি কেউ যদি আন্ডার গ্রেড থেকে স্টার্ট করে তার জন্য হেল্পফুল, অথবা কেউ যদি আফটার গ্রাজুয়েশন করে বা প্ল্যাবের জন্য প্রিপারেশন স্টার্ট করতেছে তার জন্য একেবারে গোছানো বই দিয়ে সে স্টার্ট করতে পারে। তো দিস দ্য ওয়ান উই আর ইন্ট্রোডিউসিং টু ইউ। এটা আমাদের মোটামুটি সবচেয়ে গোছানো ভার্সন, বাংলাদেশে মনে হয় এর থেকে গোছানো বই আছে, আই বিলিভ সো। তো এটা হলো আমাদের মোটামুটি বইয়ের একটা সেকশন, অ্যাকুট করোনারি সিনড্রোম সম্পর্কে মোটামুটি সবগুলা জিনিস উইথ ইসিজি কিভাবে কি করা হয়, এবং বাকিগুলার এটা একটা ওভারভিউ, এটা জিআইটির একটা ওভারভিউ। ঠিক আছে, তো এইভাবে আমরা মোটামুটি সবকিছু সাজানো দেখতে পাচ্ছি। ওকে, ব্যাক করতেছি ডক্টর এলমার কাছে, কিভাবে কোশ্চেন গুলো রিড করতে হয় এটা যদি একটু বলতে। ওকে, তো আপনি যেটাই আপনি ইউজ করেন স্টাডি ম্যাটেরিয়াল, হ্যাঁ, আমাদের নোটস নেন, ল্যাব কুইজ নেন, ব্লা বললেন, হোয়াট এভার, দিন শেষে আপনাকে হচ্ছে কোশ্চেন ইন্টারপ্রিটেশন শিখতে হবে। হ্যাঁ, যে কিভাবে একটা কোশ্চেন আপনি অ্যাপ্রোচ করবেন। কারণ আপনার মাথায় কি থাকতে হবে যে আমাকে 1 মিনিটে একটা কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? তো ধরেন আমাদের স্ক্রিনে যে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন থেকে নেওয়া একটা কোশ্চেন, ঠিক আছে? তো ডান পাশে দেখেন আমি এখানে লিখছি যে অ্যাকিউট এক্সাজারবেটেড অ্যাজমার একটা ম্যানেজমেন্টের একটা নিউমোনিক্স আমরা ফলো করি, বা ইউকে তে ওরা এটা ফলো করে। এটাকে বলা হয় হচ্ছে অসীম। হ্যাঁ, ও দিয়ে অক্সিজেন, এস দিয়ে সালবিউটামল এন্ড সো অন, এরকম একটা নিউমোনিক ওরা ফলো করে, ঠিক আছে? তো এটা আপনি পড়ছেন, ধরেন আপনি যখন নোটস বানাইছেন বা আপনি প্রিপারেশন নিছেন, যেই নোটই পড়েন, আপনি প্রিপারেশন নেওয়ার পর আপনি এই একটা নিউমোনিক আপনার মাথায় সেট আছে যে অ্যাকিউট এক্সারবেটেড অ্যাজমা যখন আমার কোশ্চেন ম্যানেজমেন্টে আসবে, আমি মাথায় রাখবো যে এরকম এই সিরিয়ালে, এটা হচ্ছে যে মেইনলি সিরিয়ালটা আপনাকে মেনটেন করতে হয়, যে আপনি ফার্স্টে অক্সিজেন দিবেন, যদি কাজ না হয় তারপর সালবিউটামল, কাজ না হলে হাইড্রোকর্টিসন, জাস্ট লাইক অ্যাড অন, যে এটা কাজ করতেছে না তারপর নেক্সট, এটা কাজ করতেছে না এটা নেক্সট। এমন না যে আপনি অক্সিজেন বাদ দিয়ে, অক্সিজেন দেওয়ার পর কাজ করে নাই, আপনি সালবিউটামল বাদ দিয়ে ডাইরেক্ট হাইড্রোকর্টিসন দিয়ে দিবেন, এটা কিন্তু করা যাবে না। আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনি থিওরিতে পড়ছেন, ঠিক আছে? এখন বাম দিকে দেখেন যে আপনার একটা রেসপিরেটরি মেডিসিন থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এখন আমরা শিখবো যে এই ধরেন এরকম একটা কোয়েশ্চেন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, ইন্টারপ্রিটেশনটা কিভাবে করব, ঠিক আছে? সো আমি যেভাবে অ্যাপ্রোচ করতাম সেটা হচ্ছে অলওয়েজ আপনাকে লাস্ট লাইন পড়তে হবে। এটা যেই সিস্টেমের হোক, যত বড় কোয়েশ্চেন হোক, যত ছোট কোয়েশ্চেন হোক, সবসময় আপনাকে লাস্ট কোয়েশ্চেন পড়তে হবে। কারণ লাস্ট কোয়েশ্চেন পড়লে আপনার মাথায় সেট হবে যে এই সিনারিও, মানে মানে এই কোয়েশ্চেনটা থেকে আপনাকে চাচ্ছে কি। এটা কি ম্যানেজমেন্ট চাচ্ছে, এটা কি ইনভেস্টিগেশন চাচ্ছে, না ডায়াগনোসিস চাচ্ছে, নাকি কমপ্লিকেশন চাচ্ছে, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন আস্কিং, ঠিক আছে? যেমন ধরেন এই সিনারিওতে আমরা যদি লাস্ট লাইন পড়ি, এখানে লেখা যে হোয়াট ইজ দ্য সিঙ্গেল মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন ম্যানেজমেন্ট, ঠিক আছে? তাহলে এই যে একটা লাইন আপনি ফার্স্টে পড়লেন, হ্যাঁ, আপনি কোয়েশ্চেন যখন পেলেন, আপনি সবার আগে এই লাইনটা পড়ার পর আপনি এই লাইন থেকে কি কি ইনফরমেশন পাইলেন, যে এই সিনারিওতে কোনো কিছু একটা ডিজিজ বা একটা মানে কমপ্লিকেশন বা কোনো একটা সিনারিও দেওয়া, যেখানে কোনো একটা ম্যানেজমেন্ট অলরেডি করা হয়েছে, এটা কাজ করে নাই, এজন্য আপনার কাছে চাচ্ছে যে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট আর কি হতে পারে, বা হয়তোবা ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে, পেশেন্ট স্টেবল হয়েছে, এখন নেক্সট আপনার স্টেপ কি ইন ম্যানেজিং দিস পেশেন্ট, ঠিক আছে? মানে অলরেডি কিছু ম্যানেজমেন্ট সিনারিওতে আছে। এটা কিন্তু আপনি এই এই একটা লাইন থেকে কিন্তু আপনি এই ইনফরমেশনটা পাচ্ছেন, ঠিক আছে? সো আফটার রিডিং দ্য লাস্ট লাইন, আপনার সেকেন্ড টাস্ক হচ্ছে আপনি দেখবেন অপশন গুলির দিকে, ঠিক আছে? ধরেন আমি এখন লাস্ট লাইন পড়ার পর আমি একটু অপশন গুলোর দিকে যদি তাকাই, দেখবো 1 নম্বরে আছে আইভি হাইড্রোকর্টিসন, 2 আইভি অ্যান্টিবায়োটিক, তারপর স্যালবিউটামল, অ্যাড্রিনালিন, আইভিআইএম এরকম দেওয়া, ঠিক আছে? তাহলে এটা থেকে আমি মোটামুটি কিন্তু শিওর যে এটা রেসপিরেটরি মেডিসিনের একটা কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা একটু কম, ঠিক আছে? যেহেতু আইএম অ্যাড্রিনালিন আছে, হতে পারে এটা অ্যালার্জি রিলেটেড কিছু একটা, বাট তাও কিন্তু এটা রেসপিরেটরির আশেপাশেই থাকে, ঠিক আছে? মানে আপনার মোটামুটি এখন মাইন্ডসেট যে আপনার কাছে একটা ম্যানেজমেন্টের জিনিস আসছে, যেখানে যেটা কোত্থেকে আসছে, কোন সিস্টেম থেকে, রেসপিরেটরি মেডিসিন থেকে, ঠিক আছে? এখন কিন্তু আপনার মাথার মধ্যে অলরেডি ওই রেসপিরেটরি মেডিসিনের পড়াশোনা ঘুরবে। এখন আপনার 3 নাম্বার কাজ হচ্ছে এই যে লাস্ট লাইনের থেকে এক লাইন পিছনে যাওয়া, ঠিক আছে? কারণ এই এক লাইন, লাস্ট লাইনের ঠিক আগে ওরা সবচেয়ে ভাইটাল ইনফরমেশন গুলি দেয়।
হয়তোবা কোনো ইনভেস্টিগেশনের রিপোর্ট অথবা কোনো ভাইটাল সাইন, যে ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার কোনটা কিরকম আছে, এটা এগুলি লাস্ট 2 লাইনের মধ্যে থাকে। ঠিক আছে, তো আমরা যদি লাস্ট লাইনে ঠিক আগের লাইনটাতে যাই, মানে আগের 2 লাইনে যাই, সেখানে আপনি দেখবেন যে হিজ ট্রিটমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড উইথ 100% অক্সিজেন and salbutamol nebulizer. Despite the treatment, his oxygen saturation is 88% and his respiratory rate is 34 beats per minute. তাহলে এখানে অলরেডি যে আমি বললাম যে আপনি লাস্ট লাইন পড়ার পর বুঝছিলেন যে এই সিনারিওতে ওই পেশেন্টকে অলরেডি কোনো না কোনো ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল। সেটা কি দিছে? সেটা হচ্ছে 100% অক্সিজেন এবং স্যালবিউটামল নেবুলাইজ। ঠিক আছে, এখন এই অবস্থায় আপনি জানেন কি কি, যে এই কোয়েশ্চেনটাতে ম্যানেজমেন্ট চাইছে কোন সিস্টেমের, রেসপিরেটরি মেডিসিনের, এবং এখানে কি কি ম্যানেজমেন্ট অলরেডি দেওয়া হয়েছে, অক্সিজেন এবং স্যালবিউটামল। এখন আপনি যখন পড়াশোনা কমপ্লিট করবেন রেসপিরেটরি মেডিসিন, আপনি এই সিনারিও পাবেন দুইটাতে, একটা অ্যাজমা, একটা হচ্ছে সিওপিডি। ঠিক আছে, অ্যাজমাতে আমরা ফলো করি অসি, সিওপিডি তে ফলো করা হচ্ছে ও অসি অ্যানি, এরকম একটা নিউমোনিক আছে। ঠিক আছে, তো এখন আপনার কি হলো, আপনার উত্তর মোটামুটি ইয়ের মধ্যে আসলো যে আপনাকে এখন একটু কনফার্ম করতে হবে এটা কি অ্যাজমা নাকি সিওপিডি। ঠিক আছে, এবং এটা অ্যাজমা না সিওপিডি, এই জিনিসটা আপনি সবসময় কোথায় পাবেন? কোশ্চেনের ফার্স্ট লাইনে, যে পেশেন্ট কি নিয়ে আসছিল বা কি 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 নিয়ে কমপ্লেন নিয়ে আসছে। তো আপনি ফার্স্ট লাইনে দেখেন যে কি আসছে, একটা 28-year-old ম্যান আসছে, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা। তা এখন তো আপনার ক্রিস্টাল ক্লিয়ার যে এখানে অ্যাজমার ম্যানেজমেন্টের অলরেডি কি কি করা হয়েছে, ও আর এস করা হয়ে গেছে, বাকি রইল কি এইচ। তাহলে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি? এইচ। এইচ ফর হোয়াট? হাইড্রোকর্টিসন ইন্টারভেনাস। তাহলে আপনার অ্যান্সার কি? আইভি হাইড্রোকর্টিসন। ঠিক আছে, এই জিনিসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখে হয়তোবা আপনাদের সময় লাগছে 1.5 মিনিট কি 2 মিনিট, কিন্তু আপনি যখন চিন্তা করেন এই সিস্টেমটাকে আপনি প্র্যাকটিসের মধ্যে এনে এটা অভ্যাস যখন হ্যাবিচুয়াল হয়ে যাবে, আপনি যখন পরীক্ষার প্রশ্নে এটা পাবেন, আপনি সরাসরি দেখবেন লাস্ট লাইনে কি চাইছে, নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট অপশন দেখে দেখল ও আচ্ছা এটা রেসপিরেটরি মেডিসিন, আমি 2 লাইন পিছনে যাই, কি কি দেওয়া হয়েছে, অক্সিজেন, স্যালবিউটামল। এটা কি পেশেন্ট? এটা অ্যাজমা, এখনো কি হয় নাই, স্টেবল হয় নাই। তাহলে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট কি আমার? এটা আমার এইচ, ও এস ডান, তাহলে আমার এইচ বাকি আইভি হাইড্রোকর্টিসন। আইভি হাইড্রোকর্টিসন কোথায় আছে? নাম্বার অপশনে। তাহলে আপনি এই নাম্বার অপশন দাঁড়াবেন। তাহলে আপনার এই হোল প্রসেস আসলে সময় লাগলো কতটুকু ইন রিয়ালিটি, যদি এই ধরনের কোশ্চেন আপনি পান? সেটা হচ্ছে আপনার 20 থেকে 30 সেকেন্ড, টু বি অনেস্ট। একদম মার্কিং থেকে আমি তারপর 40 সেকেন্ড যদি ধরি, আপনি সিনারিও পড়ে একদম কোশ্চেন মানে অ্যান্সার আপনার ডিটারমিনেশনের পর আপনি mark করলেন, এই হোল প্রসেস কিন্তু 40 সেকেন্ডও লাগে না। তারপর আমি ধরলাম 30 থেকে 40 সেকেন্ড লাগছে। তাহলে আপনি কি করলেন, এই যে এই ধরনের কোয়েশ্চেন গুলিতে আপনি 20 সেকেন্ড কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে সেভ করবেন। এবং দ্য গুড থিং ইজ প্ল্যাবন এক্সামে আপনার এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্নই সবচেয়ে বেশি আসে। অলমোস্ট 80 to 90 কোয়েশ্চেন কিন্তু এই ধরনের থাকে। ঠিক আছে, তাহলে এই যে 80টা বা 90টা প্রশ্নে আপনি যে 20 সেকেন্ড করে বাঁচাচ্ছেন, তাহলে এখানে তো অনেক সময় আপনার বেঁচে যাচ্ছে, তাই না? এই সময়গুলো আপনি কোথায় কাজে লাগাবেন? যখন ওই যে রিমেইনিং আপনার 40 থেকে মানে বাকি যে 50% কোয়েশ্চেন থাকে, ওখানে কিছু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন থাকে, কিছু কোয়েশ্চেন থাকে মানে এগুলোর অ্যান্সার কেউই পারবে না। ঠিক আছে, আর কিছু কোয়েশ্চেন থাকে আপনার প্লাস মাইনাস, একটু হয়তো বা চিন্তা করলে আপনি পারতে পারেন বা নাও পারতে পারেন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলিতে আপনি তখন টাইম স্পেন্ড করতে পারবেন। কিছু কোয়েশ্চেন আছে আপনি যদি একটু 1.5 মিনিট স্পেন্ড করেন, হয়তো বা এই কোয়েশ্চেনটা আপনি পারবেন। ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম এরকম হয়। ঠিক আছে, সো এই যে আপনি টাইম সেভ করবেন, এই সেভ টাইমটা আপনি ওখানে কাজে লাগাতে পারবেন। সো আলটিমেটলি আপনার কিন্তু 180 মিনিটও তখন লাগবে না পরীক্ষার হলে, কারণ আপনার কি আছে, আপনার স্ট্র্যাটেজিটা বিল্ড আপ হয়ে গেছে যে আমি কোন সিস্টেমে, কোন কোয়েশ্চেনে কোথায় তাকাবো, কোথায় তাকাবো না, কিভাবে সলভ করব। দিস ইজ ইউর স্ট্র্যাটেজি এন্ড দ্যাটস হাউ ইউ ম্যানেজ ইউর টাইম ডিউরিং দ্য এক্সাম ডে। ঠিক আছে, সো এজন্য আপনি যখন প্ল্যাব প্রিপারেশন নেবেন, আপনার মেইন হচ্ছে যে একটা প্রপার গাইডলাইন পাওয়া। এই যে আমি আপনাকে বলে দিলাম যে এই কোয়েশ্চেনটা এভাবে সলভ করতে হয়, এটা কিন্তু একটা গাইডলাইন যে আমি অ্যাজ মা সিউপিডির কোয়েশ্চেন এভাবে সলভ করব। ঠিক আছে, আবার কিছু কোয়েশ্চেন আছে যেগুলাতে, মানে কিছু টপিক আছে যেগুলাতে আপনাকে আনফরচুনেটলি সব সিনারিও পড়তে হয়, পুরোটাই পড়তে হয় যত বড়ই হোক। হ্যাঁ, যেমন ওই যে ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের কিছু বিষয় আছে, তারপর মানে আরো কিছু টপিক আছে এরকম যেখানে সব পড়তে হয়। আবার কিছু টপিক আছে শুধু একটা ওয়ার্ড থাকলে, এটার মানে একটা কি ওয়ার্ড, অনলি সিঙ্গেল ওয়ার্ড, যেটার অ্যান্সার অলওয়েজ একটাই, আপনি শুধু ওই ওয়ার্ডটা যদি সিনারিওতে পান, আপনি দাগাই দিবেন ওইটা আনসার। এরকম শর্টকাট কিছু আছে যেখানে আপনার 10 থেকে 20 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনি এই যে গাইডলাইনটা পাবেন যে কোন টপিকে আপনি কোথায় তাকাবেন, কোন কোশ্চেনটা কিভাবে অ্যাপ্রোচ করবেন। ঠিক আছে, কোনটার ক্লিনচার বা কোনটার কিওয়ার্ড কি, সেটাই হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট এবং সেটাই আপনার স্ট্র্যাটেজি। এবং দিন শেষে আপনি যদি প্ল্যান ওয়ান পাস করতে চান, আপনার জীবনে এটাই লাগবে।
ঠিক আছে? এই আপনি যেই সোর্সই পড়েন বা যাই করেন, আপনার একটা প্রপার গাইডলাইন লাগবে। এটা হচ্ছে ল্যাব 1 পাস করার মূল মন্ত্র। ওকে? আচ্ছা, আই থিংক আমরা আমাদের ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে। আহ আমরা এখন কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক। আচ্ছা, ওকে। কারো মনে কোনো কোয়েশ্চেন নাই থাকলে অবভিয়াসলি ফিল ফ্রি টু আস্ক আস। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা আমাদের ইনস্টিটিউটের পেজে। উইল উইল অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন। ঠিক আছে। তাহলে তো রেফারেন্স সম্পর্কে কিছু জিনিস বলা হলো যে কি কি জায়গা থেকে পড়তে পারেন। তো এটা আমাদের ইউকে মেলা ক্র্যাকার নোটস আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি যদি আপনারা পড়তে পারেন। দ্যাট উইল বি আ গুড রিসোর্স। সাথে কারো যদি ওইটি প্রিপারেশন লাগে, আমরা জুন জুলাই থেকে আমাদের ওইটির একটা কোর্স লঞ্চ করতেছি। ইউ ক্যান access for about details. তো যাই হোক, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দিস সেশন। আই হোপ ইট মাইট বি হেল্পফুল। ওকে, আসসালামু আলাইকুম। আমরা তাহলে ওয়েবিনারটা শেষ করতেছি। কারো কোয়েশ্চেন